মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী অং সান সুচি সামরিক বাহিনীর হাতে আটক। নাইপিদোর রাস্তায় সেনা টহল, পার্লামেন্ট অধিবেশন স্থগিত। রাজধানীতে ইউল্যাব শিক্ষার্থীকে অতিরিক্ত মদ্যপান করিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ। 2 বন্ধু গ্রেফতার। বিষক্রিয়ায় 5 আসামির মধ্যে মারা গেছে একজন, জানালো পুলিশ। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। আজকের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এবং শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 7 দশকেও সর্বস্তরে চালু হয়নি বাংলা। স্বাধীন ভাষা কমিশন গঠন করার তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির নেতা ও স্টেট কাউন্সিলর অং সান সুচি সামরিক বাহিনীর হাতে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে এএলডির মুখপাত্র। সুচি ছাড়াও দলটির অন্যান্য শীর্ষ নেতাও আটক হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনার পরপরই সোমবার অনুষ্ঠেয় পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেছে সেনাবাহিনী। এছাড়াও রাজধানী নাইপিদো এবং ইয়াঙ্গুনের রাস্তায় সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন বলেও জানানো হয়। দেশটির সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে এনএলডি জয়ী হলেও ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ সেনাবাহিনীর। এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে আরেকটি সামরিক কুয়ের আশঙ্কা করছেন অনেকে। এবার দেশের খবর। রাজধানীর ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মূল অভিযুক্ত রায়হান সহ 2 বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী মারা যান। পুলিশের ধারণা মাদকের বিষক্রিয়া ও ধর্ষণের শিকার হয়ে ওই ছাত্রী মারা গেছেন। এদিকে ঘটনার দিন অতিরিক্ত মদ্যপান করায় আরাফাত নামে ইউল্যাবের আরেক শিক্ষার্থী মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণের পর মারা যাবার ঘটনার রেশ না কাটতেই এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের ছাত্রী ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। এবারও অভিযোগের তীর বন্ধুর দিকেই। রায়হান যে রেপ করেছেন বলেছেন, রায়হানকে আমরা গ্রেফতার করেছি। 28 জানুয়ারি বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রী কয়েকজন বন্ধুর সঙ্গে উত্তরা ব্যাম্বোস্যুট রেস্টুরেন্টে যান। সেখানে অতিরিক্ত মদ্যপান করানো হলে অসুস্থ বোধ করলে মোহাম্মদপুরে বন্ধু তাফসিরের বাসায় নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। সেখানেই ধর্ষণের শিকার হয় বলে পরিবার মামলার এজাহারে উল্লেখ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেছে গ্রেপ্তারকৃত রায়হান। যে মেয়েটা অস্ত্রের হয়েছে সেই মেয়েটাকে আমরা গ্রেফতার করেছি। তারা এই 4 জন বন্ধু মিলে মদ পান করেছে। ইউল্যাবের ওই ছাত্রী 29 জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন হাসপাতালে। রোববার হাসপাতালে মৃত্যুবরণ করে ওই ছাত্রী। পুলিশের ধারণা মাদকের বিষক্রিয়া বা ধর্ষণ এই দুটোই মৃত্যুর কারণ হতে পারে। একটি হচ্ছে তাকে অতিরিক্ত মদ্যপান, সে হয়তো মদ্যপানের মধ্যে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। আর দ্বিতীয়ত তাকে হয়তো করে বেশি খাওয়া, এটা পরবর্তী হতো তাকে তো ওই বাসায় এনে তাকে যে রেপ ঘটিত যে ঘটনাটি ঘটেছে সেটা মিলে তার একটা মৃত্যুর কারণ, এবং সে বমি করা থেকে মৃত্যু। এদিকে ওই দিন ব্যাম্বোশুটে অতিরিক্ত মদ্যপান করেন ইউল্যাবের অপর শিক্ষার্থী আরাফাত। 30 জানুয়ারি মারা যায় ওই শিক্ষার্থী। আরাফাত ধর্ষণ মামলায় 5 আসামির মধ্যে একজন ছিলেন। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শনির আখড়ায় আজমিরি আক্তার মিম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত মিম ধর্ষণের শিকার হয়েছিল বলে অভিযোগ স্বজনদের। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শনির আখড়া এলাকার বাসা থেকে ময়লা ফেলতে ছোট বোনকে নিয়ে বের হয় কিশোরী আজমিরি আক্তার মিম। এরপর বাসায় ফেরেনি সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন সকালে দনিয়া এলাকায় মিম ও তার ছোট বোনকে দেখতে পেয়ে বাসায় নিয়ে আসেন মা। এ ঘটনার 2 দিন পর রোববার সন্ধ্যায় 13 বছর বয়সী মিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার রাতে জুরাইন এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে 2 বখাটে মিমকে ধর্ষণ করেছে বলে জানান স্বজনরা। 5টা ছেলে আইসা বলতেছে যে তোমরা কোথায় যাবা,
তো ওই ছেলেরা বলতেছে যে ওরা বলছে যে আমরা এখানে যাব, তোমার চিনো না বাসা? কয় না, চলো আমাদের রিক্সায় করে দিয়ে আসি। এই কথা বলে তারপরে কোন একটা ভাঙ্গা বাড়িতে নিয়ে গেছে। তো ওরেও নিছে, ওরা হাতে কামড় দিয়ে ওরা বের হয়ে গেছে। ওরে আরই করতে পারে নাই, ওরা টানাটানি করে মুখ আটকিয়ে উপরে নিয়ে গেছে। পরে 5 জনের থেকে 2জন মানে তাকে দর্শন করা হয়েছে। এইসব যে বকাটের ছেলেগুলা, এগুলো ধরা উচিত, এগুলারে পানিশমেন্ট দেওয়া উচিত। আমরা বিস্তারিত ময়নাতদন্ত প্লাস স্থানীয় তদন্ত প্লাস তদন্ত করে আমরা বিস্তারিত আপনাদের জানাইতে পারবো। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও 1 বছর বাড়ল পদ্মা সেতু প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় 2022 সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের 10 ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব। সুখবর হলো, স্প্যানে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। 4টি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও 1 বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের 2 পাশে প্রায় 30 কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না। কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন 2022-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 92 ভাগ, নদী শাসনের কাজ 79 ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 83.5 ভাগ। গত 6 বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে 2022 সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। তিস্তা চুক্তি নিয়ে জোরালো প্রস্তাবেও মেলেনি সমাধানের কোনো আশ্বাস। 11 বছর ধরে ঝুলে থাকা ইস্যুতে ফের হতাশ হয়েছে ঢাকা। দুদিনের ভারত সফর শেষে দেশে ফিরে এমনটা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ছাড় দিতে রাজি নয় জানিয়ে তিনি আরও বলেন, ভারতও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। আগামী 27 মার্চ ঢাকায় নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা ইস্যুতে কূটনৈতিক চাপ প্রয়োগের তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট। চুক্তির সব অক্ষর চূড়ান্ত, তবু ঝুলে আছে গত 11 বছর। বাংলাদেশ ভারত সম্পর্কে বরাবরই তাই গলার কাটা হয়ে আছে তিস্তা ইস্যু। দুই দেশের যে কোনো আলোচনায় সবার আগে তাই উঠে আসে চুক্তির বিষয়টি। ভারত সফর শেষ করে দেশে ফেরা পররাষ্ট্র সচিবের প্রেস ব্রিফিংয়ের অনেকটুকু জুড়েই ছিল তিস্তার অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া। সফরে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে স্পষ্ট করেছে ভারতের কাছে। তবে দীর্ঘদিনের হতাশা লুকাতে পারেননি পররাষ্ট্র সচিব। চাওয়ার জায়গাটা যদি অপূর্ণ থেকে যায় তাহলে তো একটা ফ্রাস্ট্রেশনও আসে, তাই না? এটা স্বাভাবিক। তবে আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা কিন্তু তাদেরকে বলেছি যে দেখো, এইটা আমাদের দেশে একটা মানে সবার মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যখন এই হাইয়েস্ট পর্যায়ে মিটিং হয়। আমরাও আমাদের যে পয়েন্টটা কিন্তু যথেষ্ট শক্ত করে বলেছি। আমরা এটাকে আমাদের প্রায়োরিটির মধ্যেই রেখেছি। মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে নরেন্দ্র মোদী 26শে মার্চ ঢাকা এলে 27শে মার্চ দুদেশের মধ্যে হবে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে তিস্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। সেখানে কি হবে বা যদি বড় কোনো কিছু হয় সেটা কিন্তু আগেই টের পাওয়া যায়।
কাজে আমাদের এখন একটু সময় আছে, ফেব্রুয়ারি মাস পুরোটা আছে, মার্চেরও প্রায় পুরোটাই আছে। যদি এর মধ্যে কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায় তিস্তার ব্যাপারে, তাহলেই আপনারা ধরে নিতে পারেন যে ওই সময় হয়তো কিছু একটা স্বাক্ষর হবে। সেটা যদি না হয়, তাহলে হঠাৎ করে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা বসলেন আর তিস্তা চুক্তি সই হয়ে গেল, এতটা আশাবাদী আমি না। ভারতের যুক্তি পশ্চিমবঙ্গের আপত্তির কারণে হচ্ছে না তিস্তা চুক্তি। আগামী এপ্রিল মাসে এই রাজ্যের নির্বাচন থাকায় মার্চ মাসে মোদীর সফর সঙ্গী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন পররাষ্ট্র সচিব। ইলেকশন সবসময় থাকবে এবং এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার, তবে কবে নাগাদ নেওয়া হবে সে তথ্য পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ বিষয়ে আবারও বৈঠকে বসবে দুদেশ। এদিকে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করার কথা জানিয়েছে জাতিসংঘ। শাতিলা শারমিনের রিপোর্ট। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সেই চিঠির জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়াকে অনন্য মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে কথা বলেন। তিনি জানান, এ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বের সর্বোচ্চ অভিভাবক এ সংস্থা। সেই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে জাতিসংঘ। ওনার রেসপন্সটা খুব আপনার ভেরি কোঅপারেটিভ এন্ড সিম্প্যাথেটিক। উনি বলেছেন যে হ্যাঁ, ওনারা রাখাইনে আরও ওনাদের তৎপরতা বাড়াবেন। মিয়ানমার প্রথম দফায় কিছু সংখ্যক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলেও জানান মন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা আমি আমার কাউন্টার পার্ট ইন মায়ানমার ওনাকে দিয়েছি। উনি উত্তরে বলেছেন যে আপনার চিঠি পেয়েছি এবং আপনি যা বলেছেন আমরা 2017-তে যেগুলো অঙ্গীকার করেছিলাম, অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই অনুযায়ী তাদের আমরা ফেরত নেব। ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে তখন, এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে, লিস্ট তারা বলেছে। দীর্ঘ সময় ধরে মিয়ানমার বাংলাদেশের কূটনীতিক আলোচনা চললেও এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি দেশটির সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন। তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যকর্মী। চলছে মহা কর্মযজ্ঞ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 25 জেলায় পৌঁছে গেছে 24 লাখ ডোজ করোনার টিকা। বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ভ্যাকসিন পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কাকডাকা ভোরে করা পুলিশ পাহারায় দেশের বিভিন্ন জেলায় একে একে পৌঁছে যায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। টিকার গুণগত মান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুত জেলার ইপিআই স্টোরগুলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছে 38 কার্টনে 4,56,000 টিকা। একই সময়ে রংপুরে পৌঁছে 2,40,000 ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা 17টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আমাদের ফ্রন্ট লাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এরই মধ্যে ময়মনসিংহ, কক্সবাজার সহ জেলায় জেলায় চলছে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি উপজেলায় 4 জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও 50 জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করার কথা রয়েছে। কুড়িগ্রামে 2 দিন করে মোট 4 দিনের এই প্রশিক্ষণে জেলার 9 উপজেলার 49 জন স্বাস্থ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ উপজেলার ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিবেন। টিকাদানকারী এবং তাদের স্বেচ্ছাসেবীদের এই ট্রেনিংটা সংগঠনের মাধ্যমে এই ট্রেনিংটা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তারা তাদের মতো করে বিভিন্ন স্ব উপজেলায় গিয়ে ট্রেনিংটা প্রদান করবেন। যখন টিকা দিব তখন আমাদের টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কি কি দায়িত্ব আছে এ সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছি। ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে
ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে হাসপাতাল সহ সারা দেশের ইপিআই সেন্টারগুলোতে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে আজকের মধ্যে দেশের 64 জেলায় করোনা টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে গুগল প্লে স্টোরে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে বলেও জানানো হয়। রোববার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 7 ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে 15,000-এর বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম। অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশ জুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় 7,500 টিম। প্রতিটি দলে থাকবে 6 জনের সদস্য। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে, আর দেরি হবে না। আমাদের বুথগুলো তৈরি আছে, আর আমাদের ট্রেনিংটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে সমস্ত ট্রেনিংগুলো। তবে ওয়েবসাইটের মাধ্যমে এখনো চলছে নিবন্ধন। মহাপরিচালক জানান, অ্যাপ পেতে আরও কয়েকদিন সময় লাগবে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নাই, এখন আইসিটি মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা। অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রতিটি কেন্দ্রে 100 জনের নিবন্ধন সম্পন্ন হলেই নিবন্ধিতদের টিকা দেওয়ার তারিখ জানানো হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এই মাসেই বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করে নেয়। এরপর 7 দশকেও বাংলা ভাষা এখনও পায়নি তার যোগ্য মর্যাদা। সর্বস্তরে প্রচলিত হয়নি বাংলা। বিশেষজ্ঞরা বলছেন, ভাষার বিকৃতি রোধ এবং সর্বস্তরে মাতৃভাষা প্রচলন করতে স্বাধীন ভাষা কমিশন গঠন করতে হবে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলা একাডেমিতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমাদের পণ্ডিতরা, আমলারা যারা কি ভাষায় লিখবেন, কি পরিভাষা তৈরি করবেন তাদের ব্যাপার, কিন্তু তার আগে কাজ শুরু করে দাও বাংলায়। যা আছে আমার তা আপাতত তাই দিয়ে চলবে, এরপরে পণ্ডিতরা পরিভাষা তৈরি করবেন, আমরা আস্তে আস্তে উন্নত হব। আমার কথা জাতির জনকের সেই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আসলেই আমাদের যা অবস্থা আছে এটা নিয়ে আমাদের শুরু করতে হবে। এটা করে আমরা তারপর আস্তে আস্তে পরিকল্পনা যাব, রাতারাতি সম্ভব নয়। সাধারণ মানুষের মুখেই বাংলা আছে প্রাণ হয়ে। তবুও যাদের কাছে বাংলা কেবল উপেক্ষার, তাদের জন্যই মাতৃভাষার অর্থমূল্যের দিকে নজর দিতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভাষার অর্থমূল্য তৈরি করতে হবে। অর্থমূল্যটা কেমন? অর্থমূল্যটা হচ্ছে এরকম যে বাংলা ভাষাকে শিক্ষার ক্ষেত্রে প্রণোদনা হিসেবে দিতে হবে। এখন যেমন একটা শিক্ষার্থী জানে যে সে যদি ইংরেজিতে ভালো জানে তাহলে ভালো চাকরি হবে, আমাদের এখন উল্টা করতে হবে, বাংলা ভাষা ভালো জানলে ভালো চাকরি হবে, তাহলে এই প্রণোদনাটা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গ্রামের বাড়ির। কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে, বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেকে। অনলাইন ডাটাবেজের তাগিদ। নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ শ্বশুরকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন এক গৃহবধূ। হাসপাতালে 4র্থ তলায় লিফটে ওঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। রোববার দুপুরে নোয়াখালী শহরের মাইজদি এলাকায় G8 গ্রামীণ জেনারেল হাসপাতালের 4র্থ তলার 417 নম্বর কেবিনে ভর্তি অসুস্থ শ্বশুরকে দেখতে আসেন গৃহবধূ জহুরা বেগম। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ওই ফ্লোরের লিফটের বাটন চাপেন তিনি। এ সময় লিফটের দরজা খুলে গেলে ভেতরে পা দিতেই নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে একই হাসপাতালের অপারেশন থিয়েটারে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ত্রুটিপূর্ণ লিফটের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। আমরা শিক্ষা দিছি, লিফট ঠেলারা আসি, ওনারা লিফট খুলি, মোবাইলের বাতি দিয়ে নিচে দিয়ে দেখে উনি পড়ে গেছে। এখন আমরা এটার বিশেষ চাই। লিফটটি ত্রুটিপূর্ণ ছিল কিনা এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি হাসপাতালটির চেয়ারম্যান। উনি ভিতরে ঢুকে যত সময় বাটন চাপ দিছে, চাপ দেওয়ার লগে হয়তো দরজাটা এনে ফাঁক হয়েছে,
উনি পা দিচ্ছে নিচের দিকে, উনি নামে গেছে, লিফট কিন্তু উপরের দিকে চলে গেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। কেউ বলতেছে লিফট ছিঁড়ে পড়ে গেছে, কেউ বলছে লিফটের ওই যে আগে চলে গেছে, মহিলা পড়ে গেছে, এরকম দেখলাম আমি। তো তাদের কোনো ত্রুটি আছে কিনা আমরা দেখব, যদি সেরকম কোনো অভিযোগ পাই আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। কারো দায়িত্ব অবহেলার কারণে যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত প্রতিকার নেওয়া হবে। নিহত জোহরা বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের খুরশিদ আলমের স্ত্রী। সময় সংবাদ, নোয়াখালী। শেরপুরে ট্রাক চাপায় নারীসহ সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন, শিশুসহ আহত হয়েছেন অন্তত 2 জন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। আবারও সড়কে ঝরল প্রাণ, স্বজন হারানো শোকে ভারী পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা থেকে শিশুসহ 6 জন যাত্রী নিয়ে শেরপুর সদরের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। পথে মির্জাপুর এলাকায় পৌঁছালে একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক সহ 3 জন নিহত হন। নারী ও শিশু সহ 4 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান নারী সহ আরো 2 জন। 3 দিক থেকে 3টা গাড়ি আসতেছিল, আসার পরে এই ট্রাক আর সিএনজি দুইটা মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ ওনার সঙ্গে সঙ্গে আমি দৌড়তে যাই দিই, ট্রাকের নিচে সিএনজি বেরিয়েছে। ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আসার পরে আপনার ডাইটা বের করা হইলো। পটেই আমরা লাশ পাই 3 জন, আর 3 জনকে আমরা লোকজন ধরাধরি করে আমরা অটো দিয়ে হসপিটালে পাঠিয়ে দিই। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল, ওনারা মনে করেন লাশগুলো প্যাকেট করে ওনারা এই জায়গায় রাখছে, পরে আমরা আবার লাশগুলো করে আমরা হাসপাতালে পাঠাইছি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক ও হেলপার। সময় সংবাদ, শেরপুর। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল মাঝরাত থেকে বন্ধ। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইউসুফ, তামিম, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে কিন্তু আসলে কমপক্ষে রাত 4টা থেকে কিন্তু আসলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অর্থাৎ আজকে সারা রাত্রেই কিন্তু আসলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল ঘন কুয়াশার কারণে। সেক্ষেত্রে কিন্তু রাত্রে যখন 4টা বাজে তখন কিন্তু আসলে চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে ঘাট কর্তৃপক্ষ একটা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আর এখন কিন্তু ঘন কুয়াশা আরও ঘন হচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু বাতাস থাকে, হিম বাতাস থাকে, সেই কারণে কিন্তু কেটে যায়, কিন্তু আজকে কাটার কোনো লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলদিয়া না শুধু সারা মানিকগঞ্জে মাত্র 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যার একদম মাঘের যে কনকনে শীত, হাড় কাঁপানো শীত তা কিন্তু রয়েছে। আর হচ্ছে এই ঘাট এলাকাতে যেটা আসলে যাত্রী এবং যানবাহনে একটা এই 6টা 10 বা 15 20-এর পরে কিন্তু একটা সরগরম থাকে, তারা কিন্তু হাঁটাহাঁটি করে, কিন্তু আজকে কিন্তু কেউ আসলে ওই গাড়ির থেকে বের হচ্ছে না, যে যেখানে আছে সেখানে কিন্তু রয়েছে। আমি ঢাকার মহাসড়কের আসলে 37 কিলোমিটার আমি দেখেছি যে এই রাতের ভিতরে কোনো যানবাহন চলাচল করছে না। আসলে এতই শীত যে এটা যারা যানবাহনের শ্রমিক রয়েছে, চালক রয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে বলছে আসলে তাদের হাত পা জমে যাচ্ছে শীতের কারণে। আর সেই শীতের কারণে হাত পা জমে যাওয়ার কারণে তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এটা হেডলাইট জ্বালিয়ে আসলে বসে রয়েছে এই মহাসড়কের ভিতরে। এবং ঘাট এলাকাতে যদি এই মুহূর্তে বলি, তো এই মুহূর্তে কিন্তু ঘাট এলাকাতে 5 শতাধিক যানবাহন রয়েছে, যেগুলো আসলে চালক এবং যাত্রীরা গাড়ির মধ্যেই বসে আছে। 2-1 জন বা হাতে গোনা কিছু লোক রয়েছে, তারা আসলে চা পান করে, গরম পানি পান করে বা ওই ধরনের যেটা খাদ্য পান করে তারা একটু উষ্ণ হওয়ার চেষ্টা করছে। তবে কুয়াশার মাত্রা আজকে বেশি রয়েছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাটের যে মাছ নদীতেও কিন্তু 4টি ফেরি কমপক্ষে 56টি যানবাহন নিয়ে আটকে রয়েছে, যার কারণে কিন্তু সেখানে বেশ যানবাহন এবং যাত্রী তারা কিন্তু আসলে এই শীতের ভিতরে, তীব্র শীতের ভিতরে কিন্তু তারা কষ্ট করছে। অন্যদিকে যারা নারী এবং শিশু রয়েছে তারা কিন্তু
আসলে পয় নিষ্কাশন পর্যাপ্ত না থাকায় ঘাট এলাকাতে তারা কিন্তু কষ্ট করছে। আর সেই ক্ষেত্রে আসলে শীতের পরিমাণটা এতই বেশি যে তা আসলে বলে বোঝানো যাবে না। অন্যদিকে যা মানিকগঞ্জের যারা কৃষক রয়েছে এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু সকালের দিকে এটা কাজ হারাচ্ছে। কয়েকদিন ধরেই কিন্তু এই অবস্থা চলমান রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই শেষে যে আসলে মাঘের শেষের দিকের যে শীত এটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক হয়ে উঠেছে আসলে তৃণমূল পর্যায়ে বা একদম নিম্ন আয়ের মানুষগুলোর জন্য। তবে জেলা পর্যায়ে যে শীত বস্ত্র বিতরণ করার কথা সেটা কিন্তু আসলে ওইভাবে আসলে বিতরণ করা হচ্ছে না। অন্যদিকে কিন্তু আসলে এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি পাটুরিয়া একদম 0.3 নাম্বার আসলে ঘাটের একদম মুখ পথে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে দীর্ঘ একটি লাইন বাসের এবং ট্রাকের এখানে রয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু ডেড বডি এই ঘাট এলাকাতে রয়েছে। সব কিছু মিলিয়ে মানুষের যে দুর্ভোগ তা কিন্তু ঘাট এলাকাতে রয়েছে। এই ছিল তামিম আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল মাঝরাত থেকে বন্ধ রয়েছে। আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। নড়াইল পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন। ঘটনায় দুপক্ষের 6 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সদর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থী কাজী জহিরুল হক ও মঞ্জুরুল কবির নান্নুর পক্ষে বিভক্ত হয়ে কাজ করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই জেরে রোববার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম রাকিব ও ছাত্রলীগ নেতা হিরণের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা লাঠি সোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন রাকিব, পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, তা আমরা প্রাথমিকভাবে তাকে সেলাই দিয়ে ওষুধ, আমাদের প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে তাকে অর্থোপেডিক ওয়ার্ডে আমরা ভর্তি দিয়েছি। এদিকে ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। গতকাল বিকেলে শৈলকুপায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সন্ধ্যায় শিমুলের এক সমর্থককে মারধর করে নজরুলের লোকজন। এ নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে 7.5 কোটি টাকার অবসর ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চে শিক্ষা মন্ত্রণালয়ের অবসর সুবিধা বোর্ডের উদ্যোগে স্কুল পর্যায়ের 30 জন, কলেজ পর্যায়ের 7 জন ও মাদ্রাসার 21 জন সহ মোট 58 জন শিক্ষক কর্মচারীর মধ্যে 7,31,75,238 টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব শরীফ আহমেদ সাধী, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান সহ অনেকে উপস্থিত ছিলেন। রংপুরে 16,000 টাকার নকল রেভিনিউ স্ট্যাম্প সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হাসানুর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী। গতকাল দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর বিআরটিএর সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি চায়ের দোকানের সামনে জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করার সময় হাতে নাতে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে 10 টাকা মূল্যমানের 1600 জাল স্ট্যাম্প জব্দ করা হয়। কিশোরগঞ্জে মদ পানের অভিযোগে 8 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে প্রায় 2,500 লিটার চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল। গতরাতে ভৈরবের পাওয়ার হাউস ও রবিদাস হরিজন পল্লীতে সরকারি ভূমি কমিশনার হিমাদ্রি কিষাণ নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মদ পানের অভিযোগে 8 জনকে আটকের পর 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 2,200 লিটার মদ ও মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মকর্তা ও কর্মী হিসেবে চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে
রাজধানীতে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র্যাব। এ সময় 10 কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়। র্যাব বলছে, প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে প্রতিষ্ঠানটি 60 থেকে 70 হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিচ্ছেন মাহিয়া ফাউন্ডেশন নামের এনজিওর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী। এভাবে প্রতিজনের কাছ থেকে 60 থেকে 70 হাজার করে টাকা হাতিয়ে নিয়েছে অনুমোদনহীন এই এনজিওটি। রাজধানীর আফতাবনগরের এই বহুতল ভবনের 9ম তলায় ফ্লোর ভাড়া নিয়ে অফিস খুলে বসে মাহিয়া ফাউন্ডেশন। কথা ছিল টাকা দিলে মিলবে চাকরি, পোস্টিং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। কিন্তু দিন যায় মাস যায়, চাকরি নেই, টাকাও নেই। যার এসিসি যোগ্যতাও নেই তাকে বলে তুমি যদি 50,000 টাকা সিকিউরিটি মানি দাও তাহলে তোমার জব হয়ে যাবে। ফার্স্টে এখানে যখন টাকা দিচ্ছিলাম তখন বলছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার কই, তো ওনারা বলছেন যে আমরা জানুয়ারির ফার্স্ট উইকে মানে ইনগ্রেট করব, মানে উদ্বোধন করব, অ্যান্ড দেন তখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে যখন চলে যাই, আমি যখন কাজ করতেছি তখন ওরা আমাকে আইডি কার্ডটা দিল। ত্রিপুরাসি কার্ড ছাড়া এখানে কোনো ঢোকার কোনো অ্যালাউ নাই। অফিসে এসে ওনাদেরকে বলি যে আমাদের সিএসি অফিসের কার্ড কোথায়, ত্রিপুরাসির কার্ড কোথায়, এই কথা বলার সাথে সাথে ওরা অফিস বন্ধ করে দেয়। অভিযানে জব্দ করা হয় 6 থেকে 7 হাজার সিভি। প্রত্যেকেই টাকা দিয়ে সিভি জমা দিয়েছেন। আমরা এনজিওটা ডাকছেন লিছিলেন, আসলে এনজিও লাইসেন্স তারা নাম ট্রান্সফার করে দিবে। আসলে এটা যে বয়া ছিল, আসলে আমরা জীবনে কোনদিন এনজিওর কাজ করিনি। ঠিক আছে, আমরা ছোটো মোটো ব্যবসা করতাম, কিন্তু আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। তার কারণে আমাদের সাথে যে সাবরিনা বাড়ি সহ সবাই প্রতারণা করেছে। আটক করা হয় এনজিওর ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা সহ 10 জনকে। তবে এনজিওর চেয়ারম্যান সাবরিনা বাড়ি পলাতক রয়েছেন। মাইয়া ফাউন্ডেশনের কিন্তু সরকার কর্তৃক কোনো অনুমতি, রেজিস্ট্রেশন, অনুমোদন কোনো কিছুই নাই। আমরা টোটাল 10 জনকে আটক করেছি, সাবরিনা বাড়ি সহ টোটাল 11 জন। যার যতটুকুই সংশ্লিষ্ট থাক না কেন সেটা অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসবে। র্যাব জানিয়েছে তারা নকল অনুমোদনপত্র তৈরি করে এনজিওটি পরিচালনা করছিল। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জামানত নেই, টাকা দেয় না ব্যাংক, চড়া সুদ জেনেও বগুড়ার তাঁত শিল্পীরা এনজিও আর দাদন কারবারিদের কাছে জিম্মি। নিয়মনীতির বেড়াজালকে দুষছেন সংশ্লিষ্টরা। জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গ্রামের বাড়ির, অথচ কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে। এ কারণে বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেক বয়োবৃদ্ধ। আবার অনেকের অভিযোগ, ভাতার জন্য টাকা দাবি করা হয় তাদের কাছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, রাজধানীতে 40% মানুষকে ভাতা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা দাবির বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য তাদের। বয়স্কদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনা গেলেই এইসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। শফিকুল ইসলামের ছবিতে এমআর আমিনের রিপোর্ট। জীবনের ক্রান্তি লগ্নে জব্বর আলী, বয়স 90-এর কোটায়। প্রায় 40 বছর ধরে রাজধানীতে দিনমজুরের কাজ করছেন তিনি। 5 বছর ধরে বয়সের ভারে সেই সক্ষমতাটুকু আর নেই। মেয়ের জামাতার উপর নির্ভর করে কষ্টে দিন কাটে তার। আইডি কার্ডের ঠিকানা নেত্রকোনা হওয়ায় ঢাকায় থেকেও ভাতা পান না। অন্যদিকে নিজ ঠিকানায় ভাতা চাইতে গেলে টাকা দাবি করা হয়। আমার কার্ড নিয়ে ঢাকা গেলে ও দেশে হইবা, দেশে গেলে 7 টাকা আমি দিতে পারি না, কার্ডও আমি পাই না। আবার অনেকে আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড ঢাকার ঠিকানায় করা। ভাতা পাওয়ার সব শর্ত পূরণ করেও ভাতা না পাওয়ার অভিযোগ তাদের। আমার স্বামীর কার্ডের ভাতা চাইতে গেলেও দেয় না, ঘোরায়। আর এদিকে তুই করতে চাই, তা আবার কয় যে টাকা দিলে করবো, কারণ টাকা দিতে পারি না, কার্ড করিও না। ঢাকার বর্ডার যান, আমরা কোনো কিছু পাই না, কোনো বাতা বুতা কিছু আমরা পাইতাই না। এসব অভিযোগের বিপরীতে এই কার্যক্রম সফল দাবি করে সমাজসেবা অধিদপ্তর বলছে, ভাতা দেওয়ার জন্য রাজধানীতে 40% মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নীতিমালায় বলেই আছে, সে যে এলাকায় পার্মানেন্ট অধিবাসী সেই এলাকা থেকেই ভাতা নেবে। বরঞ্চ আমরা আরও 40% লোককে এখন পাচ্ছি না। আগে যারা ভাতা নিত, একদম নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে, নির্ভুলভাবে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সমাজ বিশ্লেষকদের পরামর্শ, বয়স্ক যোগ্যদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনার। এটি করা গেলে দেশের যে কোনো প্রান্তে থেকেই বয়োবৃদ্ধরা ভাতা নিতে পারবেন বলে মনে করেন তারা। মাইগ্রেশন হবে, বয়স্ক যারা কারা পাবে এলাকা ভিত্তিক একটা লিস্ট করে এবং সেটা সেন্ট্রালাইজড করে ফেলা হয়, তাহলে ওই যে মধ্যস্বত্ব যে ভুগি অ্যাবিউজ করতে পারে না এই শ্রেণীর। 2011 সালের জনশুমারিতে দেখা যায়, দেশে 65 থেকে 80 বছর বয়সী 68 লাখ বয়োবৃদ্ধ রয়েছেন। প্রায় 49 লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় 2 লাখের বেশি লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় বলে জানায় সমাজসেবা অধিদপ্তর।
এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। জনগণের সেবা না করে সরকারি সুবিধা নেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আর সরকারি উদ্যোগকে শতভাগ জনবান্ধব করতে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল সকালে পিরোজপুর জেলায় করোনা ও ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনার কার্যকারিতা নিয়ে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন তারা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ৪৭,০০০ বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করেন প্রায় ৪ কোটি মানুষ, যারা প্রায় বিপর্যস্ত হন প্রাকৃতিক দুর্যোগে। গত বছরও ঘূর্ণিঝড় আমফানে উপকূলীয় ৯টি সহ ২৬ জেলার ১.৫ লাখ হেক্টর কৃষি জমি ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩২৫ কোটিতে। একদিকে করোনা, অন্যদিকে আমফান। এই দুই ক্ষত কাটিয়ে উঠতে নেওয়া হয় সরকারি উদ্যোগ, বিতরণ করা হয় নগদ প্রণোদনা সহ দরকারি ত্রাণ। স্থানীয় প্রশাসনের দাবি সংকট মোকাবিলায় সফল তারা। যদিও পিরোজপুর জেলার মাঠ পর্যায়ে করা সিপিডির জরিপে উঠে এসেছে এসব প্রণোদনার সহায়তা দিয়ে চাহিদার ৬০% মেটানো সম্ভব হয়েছে। এখানে করোনা কালে একজন মানুষও না খেয়েছিল না। তাদেরকে সকল প্রকার সামগ্রী অর্থাৎ চাল, ডাল, এই ধরনের তেল, এই ধরনের সামগ্রী দিয়ে তাদেরকে সহায়তা করেছি। অনুষ্ঠানে বলা হয়, জবাবদিহিতার অভাবেই শতভাগ সফল হচ্ছে না সরকারি উদ্যোগ। সরকারি নীতির বাস্তবায়ন অনেকখানি নির্ভর করে সরকার এবং জনপ্রতিনিধিদের মনোভাব, সক্ষমতা এবং তাদের অন্যান্য মানুষের সাথে তাদের সম্পৃক্ততা। সরকার একা সবকিছু করে পারে না, তাকে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা, স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সহযোগিতা তাকে সরকারের অভিষ্ট লক্ষ্যকে অর্জনে সহায়ক হয়। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে কাজ করতে হবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে। জনপ্রতিনিধি হিসাবে আরাম আয়েসে শুধুমাত্র স্ট্যাটাস নেওয়া, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া আর মহা অতিশয্যের ভিতর থাকাটা মনে হয় নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে না। করোনার ধাক্কা সামলাতে আলোচনায় স্থানীয় প্রতিনিধিরা গুরুত্ব দেন বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে। পর্যাপ্ত ছিল না সেইটা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নিয়ে কতিপয় রাজনৈতিক ব্যক্তি অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল দুপুরে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের কথা বলেন। আগামীতে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের কখনো মনোনয়ন ও গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে না বলেও জানান হানিফ। ভ্যাকসিনের বিষয়ে মির্জা ফখরুল সাহেব উনি যে সমস্ত কথা বলেছেন, এটা অত্যন্ত অরুচিকর এবং নিম্নমানের পরিচয় দিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার দায়িত্ব জনগণের সকলের। ভ্যাকসিন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে পৌঁছে দেওয়া। যার যখন ইচ্ছা হবে সে তখন ভ্যাকসিন নেবে। বিএনপি একেবারে অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। হিম বাতাস ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। শীতের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, শেষ মুহূর্তে শীত কিন্তু দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে উত্তর জনপদের এই মানুষের মাঝে। আমরা যেটা দেখছিলাম গত এক সপ্তাহ থেকে কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু প্রকট আকারে এই অঞ্চলে কিন্তু মানুষের উপর হানা দিচ্ছে বলা যায়। গতকাল থেকে কিন্তু তাপমাত্রা একেবারে নিম্ন পর্যায়ে। গতকাল সকাল 7টায় রেকর্ড করা হয়েছিল এই উত্তর জনপদের নওগাঁতে 2.7। আজকের তাপমাত্রা কিন্তু 4.5 রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এই আবহাওয়া কিন্তু একেবারে অসহনীয় বলা চলে এবং এই মানুষের ভিতরে কিন্তু এক ধরনের চরম দুর্বিষহ অবস্থা আমরা লক্ষ্য করছিলাম। সকালে কিন্তু এখন ঘন কুয়াশায় পথঘাট একেবারে ঢেকে রয়েছে এবং দূরের যে দৃষ্টিসীমা তা কিন্তু একেবারে দেখার সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তবে এই গত এক সপ্তাহ থেকে কিন্তু এই শীতের যে তীব্রতা তা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল এবং সেই সাথে কিন্তু হিম শীতল বাতাস এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এই শীতের কারণে পথঘাটগুলোতে বেলা 11টা-12টা পর্যন্ত মানুষের উপস্থিতি কিন্তু খুবই কম থাকছে এবং সেই সাথে কিন্তু সূর্যের দেখা মিলছে না।
এই অবস্থা কিন্তু গত এক সপ্তাহ থেকে কিন্তু এই পরিস্থিতি সাধারণত যারা নিম্ন আয়ের মানুষ খেটে খায় শ্রমজীবী এদের জন্য কিন্তু চরম অসহনীয় এবং বলা যায় আয় রোজগারের উপর বড় ধরনের একটি টান পড়েছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগ আমরা আরেকটি লক্ষ্য করছিলাম শিশু বয়স্কদের ক্ষেত্রে। তারা কিন্তু বিভিন্ন রোগ বালাইয়ের শিকার হচ্ছেন এবং এই কারণে হাসপাতালগুলোতে কিন্তু এখন এই শিশু এবং বয়স্ক রোগীর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে এবং গতকালকে আমরা হাসপাতালে সকাল 7টার দিকে যেটা দেখছিলাম 26 জন রোগী ভর্তি ছিল। আজকে পর্যন্ত হাসপাতাল এবং এই বিভিন্ন বয়স্ক রোগীর চাপ কিন্তু রয়েছে। ছিন্নমূল যারা মানুষ রয়েছেন এই শীতে সবচাইতে বেশি তারাও কিন্তু কষ্ট অনুভূত হচ্ছে এবং কষ্টের মধ্যে আছেন। অনেকেই কিন্তু এই শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতা পেতে বিভিন্ন ফুটপাতগুলোতে রাস্তাঘাটে কিন্তু এই আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের জন্য চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতি কিন্তু আবহাওয়া অফিস বলছে যে এখন যে আবহাওয়াটা বিরাজ করছে তা কিন্তু একেবারেই মৃদু থেকে ভারী শৈত্যপ্রবাহ যেটা বলা হয় আবহাওয়া অফিসের ভাষায় 2 থেকে 4 পর্যন্ত কিন্তু তীব্র ভারী শৈত্যপ্রবাহ এবং হিম বাতাসের যে আভাস তারা কিন্তু দিচ্ছে। এই আবহাওয়া আগামী আরো 2-1 দিন থাকতে পারে, তারা এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস থেকে। পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে স্থানীয়ভাবে উত্তর জনপদের সর্বত্রই মানুষের জীবনে কিন্তু এক ধরনের স্থবিরতা, কাজকর্মে কিন্তু ব্যাঘাত ঘটছে এবং বেলা 11টা-12টা পর্যন্ত অনেক সময় কিন্তু সূর্যেরও দেখা মিলছে না। তবে এই আবহাওয়া অসহনীয় বলা হচ্ছে এবং আমরা চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। তারা জানিয়েছে এই পরিস্থিতিতে বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় শিশুদের এবং বয়স্কদের জন্য আলাদা একটু নজরদারি এবং গরম পানি ব্যবহার এবং উষ্ণতার মাঝে রাখা। এছাড়া কিন্তু এই পরিস্থিতিতে কোনোভাবেই বাসি খাবার যেন না খায় তারা, এই পরামর্শ মেনে চলার জন্য তারা একটা তাগিদ দিয়েছে এবং পরিস্থিতি কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে সহসা এই হয়তো উন্নতি নাও হতে পারে এবং আবহাওয়ার সাথে এখন যে বাতাসটা বইছে তা কিন্তু হিম বাতাস এবং এই হিম বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং সরাসরি এই বাতাস গিয়ে কিন্তু অনেকটা হাড়ে গিয়ে বাঁধে। এই কারণে কিন্তু যারা বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু আঘাতটা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তবে বাতাসের যে তীব্রতা তা কিন্তু অনেকটা এখানে মৃদু বাতাস বইছে এবং এই বাতাস মানে বওয়ার কারণেই কিন্তু সার্বিক শীতের যে তীব্রতা তা কিন্তু অনেকটা বৃদ্ধি হয়েছে। তবে স্থানীয়ভাবে কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই শীত নিবারণের জন্য 45,000 পিস গরম কাপড় তারা বিতরণ করেছে। তবে অসহায় মানুষের এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছিলাম তারা বলছেন যে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এই গরম কাপড় পেয়েছেন। এই মুহূর্তে সমাজের বিত্তবান যারা রয়েছেন, যারা সামর্থ্য রাখেন, এই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর তারা একটা আহ্বান জানিয়েছেন। তবে এই শীত কিন্তু একেবারে এই উত্তর জনপদের একটা নতুন মাত্রা যোগ করেছে। এই পরিস্থিতি, এই আবহাওয়া কিন্তু খুবই দুর্বিষহ বলা চলে, কারণ এইরকম পরিস্থিতি বা এই অসহনীয় আবহাওয়া আমাদের সাধারণত এই অঞ্চলের মানুষের কাছে নতুন হওয়ার কারণে বিভিন্নভাবে কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন এবং তারা বলছেন যে এরকম আবহাওয়া কিন্তু গত 2-4 বছরের মধ্যে এত নিচে তাপমাত্রা নেমে যাওয়ার পরিস্থিতি তারা কিন্তু অনুভূত দেখতে পাননি। এই পরিস্থিতির জন্য তারা অনেকটা অপ্রস্তুত ছিলেন এবং এই সময়টাতে ভর মৌসুম চলছে, বুড়ো চাষের, তারা কিন্তু জমিতে এই ধান রোপণ করতে নামতে পারছে না তীব্র ঠান্ডার কারণে। তো সব মিলে কিন্তু জনজীবনে এই শীত একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। তো এই ছিল তামিম এই অঞ্চলের এই শীতের খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকি, জানাচ্ছিলেন শীতে যে জনদুর্ভোগ হচ্ছে সেটার খবর। দেশের বাইরের খবর, তীব্র তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় নাকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। তুষারপাতের পাশাপাশি তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে ভারতের কাশ্মীরে গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 2019 সালের পর প্রথমবারের মতো তুষারপাতের দেখা মিলল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই তুষারপাত যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জনজীবনে। অব্যাহত তুষারপাতে বরফের নিচে ঢাকা পড়েছে হোয়াইট হাউস সহ পুরো ওয়াশিংটন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করে এত তীব্র তুষারপাত শুরু হবে কেউই ভাবতে পারেনি, কেননা গেল 2 বছর এখানে এত ভয়াবহ তুষারপাত হয়নি। আমি 2.5 বছর ধরে এখানে আছি, এরকম তীব্র তুষারপাত কখনোই দেখিনি।
একই পরিস্থিতি নিউ ইয়র্কেও। কনকনে ঠান্ডা আর তীব্র তুষারপাতে এক প্রকার ভেঙে পড়েছে এখানকার জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। পুরো বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট। এর মধ্যেই প্রচণ্ড বাতাস আর তুষারঝড় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের কাশ্মীরও। রাজধানী শ্রীনগরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রতিকূল আবহাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে রাজ্যটির জনজীবন। সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকি, আপনাকে ধন্যবাদ। আমরা ওয়াশিংটন ডিসি রাজধানীর সেখানকার তুষারপাতের খবর আমরা শুনছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে তুষারপাত শুরু হয়ে গেছে। গুড়ি গুড়ি তুষার হচ্ছে এবং পিছনে যে কালো গাড়িটি সেটি ইতিমধ্যে তুষারপাতে ঢেকে যেতে শুরু করেছে, সাদা হয়ে যেতে শুরু করেছে। এরকম শুভ্র সাদায় কিন্তু ঢেকে যাবে আর কিছুক্ষণের মধ্যে পুরো নিউ ইয়র্ক সহ এই যে পূর্ব উপকূলীয় অঞ্চল আছে সেই সব অঞ্চল। যদিও আজকে দুপুরের পর থেকে নিউ ইয়র্কে তুষারপাত শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি খুব তীব্রভাবে শুরু হয়নি, কিন্তু এখন থেকে শুরু হয়েছে। এবং আজকে রবিবার দিনটি গেল, এখন রবিবার রাত, আগামীকাল সোমবার এবং পরের দিন মঙ্গলবার টানা 2 দিন কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস তাতে করে কিন্তু আমরা জেনেছি যে আগামী 2 দিন কিন্তু টানা তুষারপাত হবে এবং টানা তুষারপাতে জীবন বিপর্যস্ত হয়ে পড়বে খুব স্বাভাবিকভাবেই, কারণ আবহাওয়া অধিদপ্তর খুব জোরালোভাবে এবারে তুষারপাতকে কিন্তু পূর্বাভাস দিয়েছে যে এইবারের তুষারপাতটি বেশ কঠিন হবে এবং জনজীবন খুব একটি পর্যুস্ত অবস্থায় পড়ে যাবে, নাজেহাল অবস্থায় পড়ে যাবে, জনজীবন থমকে যাবে। এর মধ্যে যে নিউ ইয়র্কের যে পার্শ্ববর্তী লং আইল্যান্ড শহর আছে, সেই লং আইল্যান্ডের 2টি কাউন্টি আছে, নাসাউ কাউন্টি এবং সাফক কাউন্টি। সেই কাউন্টিতে সমস্ত স্কুল বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে, যেখানে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই নিউ ইয়র্ক সিটিরও কিন্তু শারীরিকভাবে আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে নিউ ইয়র্কের স্কুলগুলোতে 2 রকমভাবে এখন পাঠদান হচ্ছে। একটি বাসায় থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান হচ্ছে, অন্যটি যদি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চান তাহলে কিন্তু স্কুলে গিয়েও কিন্তু ক্লাস করতে পারেন স্কুলগুলোতে সাধারণত। সেইখানেও কিন্তু শারীরিকভাবে উপস্থিতি কিন্তু গত আগামীকালকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই অর্থে জনজীবন প্রস্তুত হচ্ছে যে কিভাবে এই দীর্ঘ তুষারপাতকে তারা মোকাবেলা করবে। ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষ সমস্ত রাস্তাঘাটে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছে, কারণ লবণের কারণে তুষার গলে যায় এবং এই তুষার গলে যাওয়ার ফলে যে রাস্তায় যে গাড়ি চলাচল হবে সেই গাড়ি চলাচল যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্যই কর্তৃপক্ষ কিন্তু সেই ব্যবস্থাটি করেন। কিন্তু এর পরেও সাধারণত হাইওয়েগুলোতে এই তুষারপাতের জন্য এই লবণ ছিটিয়ে দেওয়া হয়। প্রতিটা গলিতে কিন্তু সেই রকম ব্যবস্থা নেই, সেটি সম্ভবও নয়, যে কারণে প্রতিটি অলিতে গলিতে কিন্তু মানুষের চলাচল এবং গাড়ি চলাচল কিন্তু একরকম খুবই একটি কঠিন অবস্থার মধ্যে পড়ে এবং সেই রকম একটি প্রস্তুতি সবাই নিচ্ছেন। আগামী 2 দিনের জন্য স্কুল বন্ধ করা হয়েছে। এর মধ্যে যে এই যে ফেব্রুয়ারি মাসটি শুরু হলো যুক্তরাষ্ট্রে সেই ফেব্রুয়ারি মাসটি যে গত মাসটি গেল জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে করোনা মহামারী সবচেয়ে কঠিন একটি মাস হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন যে করোনা মহামারীর মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে, অর্থাৎ গত মাসে। আজকেও যে দিনে আমি দাঁড়িয়ে কথা বলছি সেদিনে একটু সুখবর হচ্ছে, এতটুকুই সুখবর যে প্রতিদিন 2 লাখ 2.5 লাখ মানুষ আক্রান্ত হতেন, আজকে একটু কমেছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে, 1,03,000-এরও বেশি মানুষ আজকে আক্রান্ত হয়েছেন এবং প্রতিদিন যেখানে 3 থেকে 4 হাজার মানুষ মারা যেতেন সেখানে আজকে 1800 অর্থাৎ 1,800-এরও কিছু বেশি মানুষ আজকে মারা গিয়েছেন। আক্রান্তের দিক দিয়ে এবং মৃত্যুর দিক দিয়ে কিছুটা কম এবং ফেব্রুয়ারি মাসটিকে বলা হচ্ছে যে সেটিও একটি ভয়াবহ মাস হবে। পরে মার্চে গিয়ে হয়তো পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হতে পারে। এরকম অবস্থায়
যে ইমপিচমেন্ট, যে যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, সেই রাজনীতির কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে দুটি দিক দিয়ে। একটি হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ইমপিচমেন্ট প্রক্রিয়া 9 তারিখ শুরু হবে সিনেটে। এর মধ্যেই খবর বেরিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের যে আইনজীবী যারা ছিলেন তার ইমপিচমেন্ট এবং নির্বাচনী প্রক্রিয়াগুলো যারা দেখতেন, সেই সমস্ত আইনজীবীর যে টিম, সেই টিম কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। তিনি আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন দুজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে যে করোনা মহামারীর মধ্যে যে তৃতীয় স্টিমুলাসের ঘোষণা বাইডেন সরকার দিয়েছে, সেই $1.9 ট্রিলিয়ন, সেটির যেন সহজেই হাউসে নিম্নকক্ষে পাশ হয় এবং সেই জন্য রিপাবলিকান দলেরই যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন 10 জন, তারা বাইডেনের সঙ্গে একটি সমঝোতা বৈঠকের কথা বলছেন যে তারা খুব সহজে যেন কিছু সংশোধনীর মাধ্যমে যেন এই তৃতীয় বিশাল আকারের বাইডেনের সেই প্রণোদনা প্যাকেজটি যেন পাশ হয় এবং এটি পাশ হলে যুক্তরাষ্ট্রের মানুষ করোনা মহামারীর মধ্যে তৃতীয় দফা একটি বড় অঙ্কের প্রণোদনা পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি, তুষারপাত এবং স্থানীয় যুক্তরাষ্ট্রের রাজনীতির সর্বশেষ খবর। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নৈশকালীন জীবনযাপনে গোটা ইউরোপে মাদ্রিদের ভিন্ন রকম খ্যাতি থাকলেও দীর্ঘ সময় ধরে শূন্যতা বিরাজ করছে শহরটিতে। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন অস্বাভাবিক মাদ্রিদের সঙ্গে একেবারেই পরিচিত নন তারা। শহরের দর্শনীয় স্থানগুলো এখন অনেকটাই মানবশূন্য। রাতের মাদ্রিদ নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। স্পেনের রাজধানী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত মাদ্রিদ। প্রায় 605 বর্গ কিলোমিটার আয়তনের শহরটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। দিনের আলোর বাইরেও রাতের মাদ্রিদের কদর বেশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের কাছে। তবে করোনায় বিশ্বের অন্যান্য শহরের মতো রাতের মাদ্রিদও হারিয়েছে তার আপন রং। রাত 9টা থেকে কারফিউ বলবৎ থাকায় সন্ধ্যা নামতেই ঘরে ফেরার তারা সবার। শেষ রাত অবধি উল্লাসে মেতে থাকা নগরীর বর্তমান চিত্র এখন তাই অনেকটাই ভিন্ন। এইসব জায়গায় আমরা যারা থাকি, আমরা রাতের 3টা পর্যন্ত ঘুমাতে পারি না। এত বেশি শব্দ, এত বেশি মানুষের সমাগম, আর আজ সব কিছু ফাঁকা। আমরা হয়তো রাতের ঘুমটা দিতে পারি শান্তি মতো, কিন্তু মনের শান্তিটা নাই। আগের রাত্রের চিত্র এখানে ধরেন আমরা মানুষের জন্য হাঁটতে পারতাম না, আর এখন তো আপনি নিজেই দেখতেছেন পুরো রাস্তায় খালি। 9টার সময় পুলিশ আসে, বলে দোকান বন্ধ করো। এরপরে 9টার পরে আমরা 9:30 10টার ভিতর আমরা বাসায় চলে যাই। গেল 23 নভেম্বর থেকে ইউরোপ বা ইউরোপের বাইরের অধিকাংশ দেশের নাগরিকদের স্পেন ভ্রমণে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পাশাপাশি চলমান বিধিনিষেধে দেশটি ভ্রমণে আগ্রহ হারিয়েছেন পর্যটকরাও। প্রাণ প্রাচুর্যে ভরা উৎসবের রাতের মাদ্রিদে এখন শুধুই স্তব্ধতা। কান পাতলেই শোনা যায় অ্যাম্বুলেন্সের মুহুর্মুহু আওয়াজ। শুধু বাংলাদেশীয় নয়, স্থানীয় স্প্যানিশদের প্রত্যাশা এবং অপেক্ষা সুদিনের। মাদ্রিদ থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, স্পেন। করোনা মহামারীর শুরুতে সুইডেনে কর্মহীন হওয়ার সাথে সাথে ভিসা জটিলতায় ছিলেন অনেক বাংলাদেশি। এদের সহযোগিতায় এগিয়ে আসেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি অনেকেই পেয়েছেন সুইডেনে বসবাসের অনুমতি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে প্রাণঘাতী কোভিড-19 সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অস্থায়ী কাজের অনুমতি নিয়ে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। কাজ চলে যাওয়ায় দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা অনেককেই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরে গর্বিত প্রবাসী ব্যবসায়ীরা। করোনাকালীন সময়ে আমাদের সুইডেনের অবস্থা সুইডেন সহ সারা বিশ্বের অবস্থাই খুবই খারাপ। এর মধ্যে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট দেউলিয়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার দেশের ভাইদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে আমাদের প্রতিষ্ঠান এখনো চালিয়ে যেতে পারতেছি। করোনার এমন দুঃসময়ে বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসীরাও। ইউরোপে যে করোনার যে ঢেউ, প্রথম ওয়েভে থেকে শুরু করে ইন্ডিয়ান গার্ডেনে আমি দেখেছি অনেক মানুষ অনেক দেশ থেকে এসেছে এবং ইন্ডিয়ান গার্ডেনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। আমি প্রায় এখানে 8-9 বছর ধরে কাজ করতেছি, ভালো বেতন দিতেছে, কোনো সমস্যা নাই। আমরা ফ্যামিলি নিয়ে আসি, আমরা সবাই হ্যাপি আছি, আমরা অন টাইমেই বেতন পাচ্ছি, আমরা সব ধরনের ফেসিলিটি পাচ্ছি, এখানে কোনো আনহিউম্যান কোনো কন্ডিশন নাই। আগামীতে অর্থনৈতিক মন্দা বাড়ার সাথে সাথে স্থায়ী কর্মহীন মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা করেছেন সুইডেন কর্মসংস্থান সংস্থা। আলোচনা সমালোচনা সবকিছুর পরেও বলি, বিদেশে একজন বাংলাদেশি সবচেয়ে আপন আরেক বাংলাদেশি।
বাংলাদেশি বালিকাদের এসব প্রতিষ্ঠানগুলোতে শুধু কর্মসংস্থানই নয়, যা দেশের রেমিটেন্স পাওয়ার ভূমিকা রাখছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে চলছে লকডাউন, আর এই লকডাউনে দীর্ঘ সময় ঘরে থেকে মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বেশি অবনতি হচ্ছে শিশুদের। শিক্ষকদের কাছ থেকে মানসিক স্বাস্থ্য উন্নতিতে যে সহযোগিতা পেত, স্কুলগুলো বন্ধ থাকায় তা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। শারীরিক, মানসিক, সামাজিক এই তিনের সমন্বয়ে গড়া মানসিক স্বাস্থ্য। আর এই স্বাস্থ্য উন্নয়নে আয়ারল্যান্ড সরকার সবসময় থাকে এগিয়ে। স্কুলগুলোতেও শিক্ষকদের দ্বারা নিয়মিত শিশুদের শিক্ষা দেওয়া হয় কিভাবে ভালো রাখতে হবে মানসিক স্বাস্থ্যকে। স্কুলগুলো খোলা থাকা অবস্থায় মানসিক স্বাস্থ্য উন্নতিতে সব ধরনের কাউন্সেলিং এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতো, কিন্তু দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ থাকায় তা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। মানসিক স্বাস্থ্য উন্নয়নে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারকে আরো বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি এই শিক্ষিকার। Multiple students trying to access online lessons amid possibly inadequate broadband or inadequate IT equipment or no access to equipment. কোভিডের ভ্যাকসিন নিয়ে স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। ছেলেমেয়েরা স্কুলে থাকলে শারীরিক এবং মানসিকভাবে ওরা অনেকটা ভালো থাকে, আবার ওদেরকে নিয়ে আমরা বাহিরে কোথাও যেতে পারছি না, এতে করে মানসিকভাবে ওরা আসলেই ভালো নেই। We have a lot of mental health issue because of this lockdown. It can get worse if we don't fight against and go back to normal life as soon as possible. লকডাউনের সময়টাতে শিশুদের মানসিক বিকাশে পরিবারকে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইতালিতে সোমবার সাধারণ নাগরিকদের মধ্যে শুরু হতে যাচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএম এর অনুমোদনের পর ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইতালির মেডিসিন এজেন্সি আইফাও। দেশটিতে 18 থেকে 55 বছর বয়সী নাগরিকদের এই ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা রয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 6 কোটি নাগরিকের দেশ ইতালিতে চলতি বছরের জুনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 4.5 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও ব্রেক্সিটের কারণে অ্যাস্ট্রাজেনেকা 60 ভাগের বেশি ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নকে সরবরাহ করতে পারবে না। এতে হঠাৎ করেই দেশটিতে দেখা দিয়েছে সংকট। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন বিতরণের বিষয়ে ব্রিটেনের সঙ্গে ইইউর আলোচনা অব্যাহত থাকায় কিছুটা হলেও আশার আলো দেখছে সাধারণ মানুষ। এর মধ্যেই 27 ডিসেম্বর দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হলেও সোমবার থেকে সাধারণ নাগরিকদের মধ্যে টিকাদান কর্মসূচি শুরুর খবরে খুশি প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। যেহেতু সরকার তার সাধ্যমতো প্রত্যেককেই ভ্যাকসিন দিয়ে বর্তমান যে করোনার মোকাবেলা করার জন্য সব দিক দিয়ে প্রস্তুত আছেন, আমরা আশা রাখি আমরা সব ক্ষেত্রেই আমরা যারা প্রবাসী যারা আছি, প্রবাসী সহ ইটালিয়ান যারা আছেন, সবাই আমরা এই ভ্যাকসিনের সুবিধা পাবো। ইতালিতে অধিকাংশ মানুষই ভ্যাকসিন গ্রহণে আগ্রহী। দেশটিতে গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 11,000-এর বেশি, মারা গেছেন অন্তত 250। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ভোরের সময় আরও থাকছে। করোনায় দেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন 3 বছর পর। 2 মার্চ পর্যন্ত বাড়ল কুয়েতে অবৈধ শ্রমিকদের আকামা নবায়নের সুযোগ। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের জনপদ। এই মুহূর্তে সহকর্মী গোলাম নবী দুলাল আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, আপনি জানেন যে দিনাজপুর এখন প্রচণ্ড আপনার শীত, বিশেষ করে শীত, কুয়াশা এবং হিমেল বাতাস হাত ধরাধরি করে মানুষের জীবনকে কিন্তু বিপন্ন করে তুলেছে। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে আবহাওয়ার যে পরিস্থিতি, আপনার 7.3 ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি আপনার বাতাসের যে আর্দ্রতা সেটা কিন্তু 99% এবং বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু 13 থেকে 15 কিলোমিটার। এটি আবহাওয়া অফিসের তথ্য। তা আপনাকে যেটি বলতে পারি যে এই যে ঠান্ডা, এই প্রচণ্ড ঠান্ডায় যেটাকে আমরা হাড় কাঁপানো শীত বলি, এই শীতে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। আপনাকে দেখাতে পারি যে এই মুহূর্তে
আমি মুন্সিপাড়া হাসপাতাল মোড়ে রয়েছি। সেখানে যেসব যানবাহন চলাচল করছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে এই ঠান্ডার মধ্যে তারা ইজি বাইক, ভটভটি, ট্রাক বা বাস যারা চলাচল করেন এবং যারা এটা পরিচালনা করেন, বিশেষ করে ড্রাইভার যারা, খুব কষ্টের মধ্যে তারা কিন্তু এই গাড়িগুলোর বের করছেন। তারপরেও দেখা যায় যে সকালে কিন্তু সেভাবে কিন্তু ভাড়া না পাওয়ার কারণে তারাও কিন্তু অনেকে শূন্য হাতেই ফিরেন। বিশেষ করে আপনার যারা খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষরা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে। তারা অনেকে কিন্তু ঘর থেকে, যারা বেশি বয়স্ক তারা কিন্তু ঘর থেকে সেভাবে বের হতে পারেন না। আর যারা বের হন তারা কিন্তু মোটামুটি আমরা যেটা দেখেছি যে অনেকে কাজের খোঁজে বের হন, কিন্তু বেশিরভাগই কিন্তু কাজ পান না। এই সময়টাতে কাজ করতে কিন্তু তাদের সবচেয়ে বেশি কষ্টে পড়তে হয় এবং অনেকে কিন্তু এই সময়টা কাজ করা তো চান না। আর আমাদের এই সময়টা দিনাজপুরে কিন্তু বড় সিজন। এই সিজনে কিন্তু আমরা দেখেছি যে কৃষকরা কিন্তু এই ভোরবেলায় মাঠে তারা সেচ এবং নিড়ানি এবং পাশাপাশি তারা রোপণ কাজে ব্যস্ত রয়েছেন। তারাও কিন্তু খুব দুর্ভোগের মধ্যে এই কাজগুলো তারা করছেন। এবং আপনাকে যেটা জানাতে পারি, এই সময়ের মধ্যে গতকাল যে আমরা রিপোর্ট নিয়েছি, সেই রিপোর্টে কিন্তু আমরা দেখেছি যে দিনাজপুরে শিশুরা বিশেষ করে এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আমরা প্রায় 150 শতাধিক শিশুকে আমরা দেখেছি যে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়েছে। শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং নিউমোনিয়া। ডাক্তাররা যেটা বলেছেন যে এই সময় বিশেষ করে যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাসের কারণে সবচেয়ে বেশি তারা কষ্টের কারণে এবং রোগে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে তারা ভর্তি হয়েছে। এবং চিকিৎসকদের পরামর্শটা দিয়েছেন যে এই সময়ে ঘর থেকে বের না হওয়া এবং গরম কাপড় দিয়ে সবসময় তাদেরকে মোড়ানো এবং এইসব পরামর্শ এবং পুষ্টি খাদ্য তারা বলেছেন। এবং আপনাকে আরেকটি বিষয় বলতে পারি যে শীতে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলেছেন যে দিনাজপুরে 13টি উপজেলা, এই 13টি উপজেলায় তারা এ পর্যন্ত প্রায় 56,000 তারা কম্বল বা শীত বস্ত্র তারা দিয়েছেন এবং নগদ টাকাও তারা দিয়েছেন প্রায় 60 লক্ষ টাকা। এবং তারা বলেছেন যদি এই শীত, যেহেতু এটি মাঘ মাসের বা মাঝামাঝি, তারপরে শীতের প্রকোপ কিন্তু বাড়তেই আছে এবং তারা বলেছেন যে যদি আরও দুর্ভোগ বাড়ে তাহলে তারা কিন্তু ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে কিন্তু চাহিদাপত্র তারা দিবেন এবং চাহিদাপত্র মোতাবেক প্রয়োজন হলে তারা আবারও দেবেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দিনাজপুর এই সময়টাতে আমরা দেখেছি যে শীতের যে প্রকোপ, এই প্রকোপের কারণে যারা ছিন্নমূল, অসহায় এবং ভাসমান মানুষ, যারা রেলওয়ে প্ল্যাটফর্ম বা বাস টার্মিনাল বা বিভিন্ন শপিং মলে যারা আশ্রয় নেয় বা রাত যাপন করে, তারা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে তারা থাকে। তাদের আমরা দেখেছি যে জুবুথুবু অবস্থা তাদের, এবং অনেকে শুধু যে প্ল্যাটফর্মগুলো তারা অবস্থান নেয় শুধু এই এলাকার বা এই অঞ্চলের মানুষ তারা নয়, তারা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসেন এবং তারা এখানে আশ্রয় নিয়ে তারা থাকেন। এবং যে বিষয়টি আপনাকে জানাতে পারে যে এই শীতের মধ্যে বা এই ঠান্ডার মধ্যে তারা সারাদিন কিন্তু কাজের খোঁজে বা তারা অনেকে ভিক্ষাবৃত্তি করেন এবং তারা যেটা বলেছেন যে এই কারণেই তারা সারাদিন তারা তাদের যে ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন জায়গায় যান এবং সেখান থেকে নিয়ে আসে আবার তারা রাত্রে এখানে যাপন করেন। তো আপনাকে যেটা বলতে পারি যে এখন সকালের সময় যারা প্রাতঃ ভ্রমণে বের হন বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য যারা হাঁটাচলা করেন, তারা কিন্তু এখন দেখছি যে বের হয়েছেন অনেকে। হ্যাঁ, তো দিনাজপুরে আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। তামিম। কনকনে শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ দিনাজপুর, আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। এক পরিবারের দুঃশাসনে দুর্বিষহ যন্ত্রণায় ব্রহ্মপুত্রের চরবাসী। প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতনের খড়গ। শত পরিবারকে জিম্মি করে বাবা ছেলে মিলে অক্ষর জ্ঞানহীন মানুষগুলো নামে 2 ব্যাংক থেকে তুলে নেয় $1.5 কোটি টাকারও বেশি। ব্যাংকের হয়রানি আর পুলিশের ভয়ে বালুচরে বুক চাপড়াচ্ছে অসহায় মানুষগুলো। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট।
ন্যাশনাল ব্যাংক থেকে ভুট্টা চাষের জন্য কাউয়াবাধা চরের ৬২ জনের সাথে রকি মোল্লাও ঋণ নেন ৪০,০০০ টাকা। পরের বছর ব্যাংকের গ্যারান্টার হিসেবে রকি সহ প্রত্যেকের কাছে সুদে আসলে ৪২ লাখ টাকা নিয়ে রসিদও দেয় ওই চরের আনিসুর রহমান বাবু। পরে ব্যাংক থেকে নোটিশ আসে সব টাকাই বকেয়া। প্রতিবাদ করতে গিয়ে বাবুর ধাক্কায় আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারায় রকি। সরকারের কাছে বিক্রি দিয়ে দিচ্ছেন, আমার দলিল নিছেন, আমাকে দলিল দেন, এই আসিয়া মনে করেন ঘাট ধরে ধাক্কা মারলো। নোটিশে দেখে যে 65,000 টাকা করে তুলে নিয়েছি। যদি না তুলে দেই তাহলে মনে করেন যে এই জমিটা আমরা বাড়ি করছি ওনার জমি, তাহলে বাড়ি ঘর ভেঙে দেয়। এরপর ঋণ পরিশোধের দোহাই দিয়ে আবারও অগ্রণী ব্যাংকের গ্রিন ফাইন্যান্স প্রজেক্ট থেকে ঋণ তুলে দেওয়ার চাপ আসে বাবু ও তার বাবা মতিউর রহমানের কাছ থেকে। চর থেকে উচ্ছেদের হুমকির মুখে নদীভাঙ্গা ২৬ জন মানুষের নামে ব্যাংক থেকে ১৬,৩৫,০০০ টাকার পুরোটাই তুলে নেয় বাবা ছেলে। আমাদের ৩ ছেলের কাছে নুন তুলে নিয়েছে, নিয়ে সেই টাকাও দেয় নাই, আর এখন আর জায়গা থাকবে দেয় না। ৮ জনকে আসামি দিয়ে মামলা করছে, তার মধ্যে আমাকে ২ নাম্বার আসামি দিয়েছে। এর আগে ৬২ জনের নামে নেয়া ঋণ পরিশোধের জন্য ন্যাশনাল ব্যাংকে ৫০,০০০ টাকার চেক জমা দেয় আনিসুর রহমান বাবু। চেকটি ডিজনার হলে আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। অন্যদিকে ৬ মাস ধরে বাড়ি ছাড়া অভিযুক্ত বাবু মোবাইলে দাবি করে সবকিছুই ষড়যন্ত্র। মানুষের উপকারের স্বার্থে এই টাকাটাকে সিকিউর করা হলো আমাদের দায়। দেশে গ্যারান্টার হবে, এমনি তো গ্যারান্টার ছেড়ে দেওয়া যায়। আমাদের তো দুই ভাইয়ের মধ্যে রাজনৈতিক কিছু পার্ট আছে। ও এলো গত ইলেকশনে রিপনের হাত ধরে নৌকা নিয়ে আসলো, সেটা আমরা বাব্বাটা সমর্থন করিনি। এটা সম্পূর্ণ হলো একটা সাধারণ নাটক। এছাড়া ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে কয়েক বছর আগে সিসি লোনের নামে ৩৫ লাখ টাকা উত্তোলন করলেও পরিশোধ করেনি আনিসুর রহমান বাবু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঐতিহ্য ধারণ করে বংশানুক্রমে চলে আসছে যে পেশা, নানাবিধ সংকটে পড়ে মৌলভীবাজারের বাঁশ বেত শিল্পের সে পণ্য আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষকতার অভাব আর প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্যের সাথে পেরে না ওঠায় শ্রমিকের সংখ্যা কমে এসেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে একসময় বিলুপ্ত হয়ে যাবে পেশাটি। তবে সম্প্রতি সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় বিসিক ও জেলা প্রশাসন। মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের ৭ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারুশিল্পীদের এই ব্যস্ততা শতাব্দী প্রাচীন। একেবারে শুরুতে শুধু পারিবারিক প্রয়োজন মেটাতে তৈরি হতো নিত্য ব্যবহার্য পণ্য। অনেক পরিবারের জীবিকার প্রধান অবলম্বন হয়ে ওঠে এগুলো। আমি আজ মনে হয় ৩০-৪০ বছর আমি কাম করতাম। যে সময় যেটা একটু আমি বেচতাম পারি, বিক্রি হয়, ওই সময় ওটা মানায়। ব্যবসা করিয়া বাজারও নিয়ে বেশি বিক্রি করিয়া বর্তমানে ২,৭৫৪টি পরিবার যুক্ত আছে এই কাজে। মূলত পারিবারিক উত্তরসূরি হয়ে এ ধারা টিকিয়ে রেখেছেন স্থানীয়রা। এই অর্থ সমর্থ নাই, এভাবে চালিয়ে যাইতাম পারি না। সরকারে কিছু সাহায্য করতো তো আমরা মনে করো মনে একটা খুশি হইল না, মনে করো আমরা একটু সাহায্য পাইলাম না। সমস্যা রয়েছে কাঁচামাল প্রাপ্তিতেও। কোথাও আবাসন, কোথাও লাভজনক অন্য কৃষি খাতে বিনিয়োগ করছেন অনেকে। তাই কমে যাচ্ছে বেত ও বাঁশ ঝাড়ের সংখ্যা। অনিশ্চয়তায় নতুন প্রজন্মের অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। বাঁশও খুব বেশি দাম, বাঁশ সবসময় মিলে না। এলাকার বাজারগুলো এসব পণ্য বেচা বিক্রির মূল জায়গা হলেও এখন রপ্তানি হচ্ছে বিদেশিও। কিন্তু সে সুযোগ সরাসরি নেই উৎপাদকের হাতে, যে কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত প্রান্তিক কারিগররা। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ প্রণোদনার কথা জানান বিসিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারিগরি সহায়তা, ঋণ সহায়তা সহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা, এগুলোর ক্ষেত্রে বা ছোট ছোট মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তাদের এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কাঁচামাল উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সংরক্ষিত বিশেষায়িত বনাঞ্চল তৈরি ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে গ্রাহক সচেতনতা বাড়ানোর আহ্বান কারুপণ্য উৎপাদনকারীদের। সময় সংবাদ, মৌলভীবাজার। জামানত নেই তাই টাকা দেয় না ব্যাংক, চড়া সুদ জেনেও বাধ্য হয়ে বগুড়ার শাওইলের হস্তচালিত তাঁত শিল্পীরা হাত পাচ্ছেন এনজিও আর দাদুন কারবারিদের কাছে। আর কাঁচামাল সংগ্রহেও প্রতারণার শিকার হচ্ছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে নিয়মনীতির সীমাবদ্ধতায় ঋণ দেওয়া যাচ্ছে না ব্যক্তি পর্যায়ে, যদিও অর্থ আর দক্ষতা সংকট কাটাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। আল মামুনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। তখনও সূর্য ওঠেনি, কিন্তু খটখট শব্দে মুখর শাওইলের ঘরবাড়ি।
বগুড়ার আদমদিঘির ছোট্ট বাজারটির চারপাশ ঘিরে হাতে হাতে চলছে অসংখ্য তাঁতকল। চরকায় শুধু কাপড় নয়, তারা বুনছেন হরেক রঙের স্বপ্ন। কিন্তু আজকাল নগর বন্দরে পাওয়ার লুমের দাপটে ফিকে হয়ে আসছে তাদের কল্পনা। এর উপর রয়েছে আর্থিক টানাপোড়েন। সহায় সম্বল বলতে ভিটে মাটি আর তাঁতকল, যার বিপরীতে পাওয়া যায় না ব্যাংকের টাকা। আবার যে ঝুট থেকে সুতা তৈরি হয় তা কিনতেও রয়েছে নানা বিপত্তি। ফ্যাক্টরিতে কি আসলে গ্রহণযোগ্য, কার মাধ্যমে সুতা উঠবে, আমরা চিন্তা একটু ভুল করলে তাদেরকে টাকা দিলে এই টাকাটা পুরাপুরি মারা যায়। আমরা এনজিও থেকে আর সামান্য 20,000 10,000 টাকা ঋণ পাই, তো আমরা দিতে পারি না। আমরা সেক্ষেত্রে বড় লোনও বা ব্যাংক থেকে সরকারি লোনও আমরা পাই না। 15% থেকে 18% হারে সুদ দেয়। সরকার যদি এই তাঁতিদের স্বল্প সুদে কিংবা বিনা সুদে যদি ঋণ দেয় তবে তাঁতিরা খুব উপকৃত হতো। স্থানীয় প্রশাসন বলছে সরকারি নীতির সীমাবদ্ধতায় ইচ্ছা থাকলেও ঋণ দেয়া যায় না উদ্যোক্তাদের। যদিও সরকারি দপ্তরগুলোর অসহযোগিতায় উদ্যোক্তাদের ভাগ্য বদলাচ্ছে না বলেই মনে করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটির আশা প্রণোদনার নতুন তহবিলে বদলাবে পরিস্থিতি। 10 জনের গ্রুপ করে এখানে প্রত্যেককে সর্বোচ্চ 30,000 টাকা করে ঋণ দেওয়া যাবে। এরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, এদের আর্থিক সমস্যাটাই বেশি সমস্যা। আমাদের কিছু জটিলতা আছে যে আমরা গ্রুপ ভিত্তিক যখন ঋণ দিই 10 জনের না হলে আমরা ঋণ দিতে পারি না। আমরা যে যেখানে পাচ্ছি ঠেক দিয়ে এই গরিব মানুষকে তাদের কাছ থেকে পয়সা আদায় করতেছি। সরকার, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের আমি সচেতন হতে বলবো। যারা এরকম অন্যায় করতেছেন, ঘুষ চাচ্ছেন, আমি বলবো তারা যেন এই জায়গা থেকে বিরত থেকে এসএমইদের প্রতি একটু সহায়ক হয়। সরকারি নথি বলছে দেশের প্রায় 1 কোটি উদ্যোক্তার ভালো মন্দ দেখভাল করার জন্য এসএমই ফাউন্ডেশনে জনবল রয়েছে মাত্র 62 জন। সরকারি খাতায় গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব উদ্যোগের নাম কুটির শিল্প, কিন্তু না আছে অর্থ, না আছে অবকাঠামো। কোনো মতে নিজের খরচে টিকে থাকা আর টিকিয়ে রাখাতেই দিন পার করেন বেশিরভাগ উদ্যোক্তা। তৃণমূলে আসা এবার হবে নতুন আইন, আসবে বাজেট বরাদ্দ। সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রায় বড় অংশীদার হবে এসএমই খাত। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, বগুড়া। ব্রাহ্মণবাড়িয়ায় 42তম জাতীয় বিজ্ঞান এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে 9টি উপজেলার 27টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গায় না সেই শিক্ষা প্রতিষ্ঠান কখনো জাতির কল্যাণে আসতে পারে না। দেশপ্রেম ছাড়াও একটি জনগোষ্ঠী এগোতে পারে না। এখন যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওঠে না, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠান কখনো জাতির স্বার্থে, জাতির কল্যাণে কোনো অবদান রাখতে পারবে না। তারা পশ্চাৎগামী লোক, তারা পশ্চাতে থাকবে এবং তারা আমার সমাজটাকে, আমার দেশটাকে, আমার জাতিকে, জনগোষ্ঠী আছে তাকে পেছনে রাখতে চায়। রাজশাহীর নওদাপাড়া আমচত্বর এলাকায় পাইকারি বাজারে পুকুর, নদী ও খালবিলের মাছের জমজমাট বেচাকেনা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, ভোরের আলো ফোটার পর থেকেই এখানে মাছ চাষি ও ব্যবসায়ীরা এখানে ভিড় জমাতে থাকেন এবং সময় কিছুটা গড়ালে কিন্তু এখানে বাজার জমজমাট হয়ে যায়। সেই চিত্রটি আপনাদের রাজশাহীর যে নওদাপাড়া মাছের আড়ত সেখান থেকে দেখানোর চেষ্টা করব। একেবারে পুকুর থেকে ধরে আনা যে তাজা মাছগুলো সেখানে আনা হয় এবং সেগুলো কিন্তু হাক ডাকের মাধ্যমে সেগুলো বেচা বিক্রি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একেবারে তাজা যে মাছগুলো, সেই মাছগুলো এখন উঠেছে এবং এই মাছগুলো কিন্তু ধীরে ধীরে তারা বিক্রির জন্য হাক ডাকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে কিন্তু ছোটোখাটো যে ট্রাক করে এই মাছগুলো কিন্তু তাজাই নিয়ে আসা হয় বাজারে এবং সেই মাছের কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা আছে এবং তারা কিন্তু মাছ নামানোর সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণ ভিড় জমান এবং মাছগুলো কেনার জন্য তারা চেষ্টা করে থাকেন। বিশেষ করে এই অঞ্চলে যেসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছেন তারা কিন্তু সকালবেলায় এখানে এসে জড়ো হন। এখান থেকে প্রতিদিন তারা মাছ নিয়ে যান এবং শহরের বিভিন্ন জায়গায় তারা ফেরি করে অলিগলিতে বিক্রি করে থাকেন। এভাবেই তাদের জীবন জীবিকা চলে। পাশাপাশি
মৎস্য ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখন আসলে প্রচণ্ড শীত, তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ মাছ তারা উঠছে বাজারে। আজকে যথেষ্ট কুয়াশা রয়েছে, এরপরেও কিন্তু আমরা মাছের আমদানি সে অর্থে কম দেখছি না, এবং এখন পর্যন্ত যে দাম সেটি কিন্তু আমরা বেশ ভালোই যাচ্ছে, এমনটাই আসলে মৎস্য চাষিরা তারা বলছেন। তবে যখন আমদানিটা আরও বেশি হয় তখন মাছের দাম কিছুটা পড়ে যায়, এমনটাই আসলে তাদের দাবি। তারা বলছেন যে এখন মাছ উৎপাদন করে তাদের লাভের যে অঙ্ক সেটি কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে। সে কারণে রাজশাহী অঞ্চলের আশেপাশে যেসব পুকুর রয়েছে, মূলত শহরের আশেপাশে, সেই পুকুরগুলো থেকে এসব মাছ কিন্তু ধরে আনা হয় একেবারেই সকালের দিকে। সেই মাছগুলো ঠিক দেখছেন যে মাছের বিক্রির জন্য ঠিক হুড়োহুড়ি লেগে যায় এই নদাপাড়া আড়তের দিকে। আমরা আজকের বাজারে যেমনটি দেখেছি যে পুকুরে চাষ করা মাছের পাশাপাশি এখানে নদী খাল বিলের কিছু মাছও কিন্তু উঠেছে, সেগুলোর দাম পুকুরের মাছের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। আপনারা দেখছেন যে এখন যে মাছগুলো আনা হচ্ছে সেগুলোর হাঁক ডাকের জন্য তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, এবং সর্বোচ্চ দরদা থেকে এই মাছগুলো কিন্তু হাঁক ডাকের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। আমরা আজকের বাজারে যেমনটি দেখছিলাম সিলভার কাপ, বড় আকারের যে সিলভার কাপ সেটি কিন্তু বিক্রি হচ্ছিল 220 টাকা কেজি দরে, এবং আমরা কাতল মাছ যেটি দেখেছি সেই মাছটিও কিন্তু যেটি মাঝারি সাইজের কাতল মাছ সেটি কিন্তু আমরা 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। পাশাপাশি এখানে কিন্তু পুঁটি, রুই, কাতলা, মৃগেল সহ সব ধরনের মাছই কিন্তু এখানে উঠে থাকে, এবং ব্যবসায়ীরা তাদের চাহিদা অনুযায়ী এই মাছগুলো তারা কিনে নিয়ে যান। আপনারা দেখছেন যে একেবারে সকালবেলায়, শীতের সকালে হলেও কিন্তু এখানে যেসব মৎস্য চাষিদের কর্মযজ্ঞ সেটি কিন্তু কোনো অংশেই আমরা কম দেখি না, এবং এটি কিন্তু প্রতিদিনের চিত্র এখানকার বাজারে। আপনারা দেখছেন যে এভাবে রুই মাছ বিক্রি করা হচ্ছে। রুই মাছগুলো এখন এখানে যে বাজারে যে বিশেষত্ব সেটি হচ্ছে মাছের যে আকার বা সাইজ, সেই অনুযায়ী কিন্তু মাছের দাম এখানে ওঠানামা করে। মাছ আকার যতটা বড় হয় মাছের দামও কিন্তু তত বেশি হয়ে থাকে। সব মিলে আসলে আমরা বলতে পারি সকালের দিকেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে নদাপাড়া যে মাছের আড়ত, সেই আড়তটি, এবং এখানে পুকুরে চাষ করা মাছের পাশাপাশি বিভিন্ন দেশি প্রজাতির মাছ, নদী খাল বিলের মাছও এখানে কিন্তু ওঠে, এবং সেগুলো কেনার জন্য কিন্তু এই ক্রেতাদের আগ্রহ কিন্তু অনেক বেশি থাকে। এবং শুধু তারাই নয়, অনেকে কিন্তু সাধারণ ক্রেতা আছেন যারা অনেকে কিন্তু হাঁটতে বেরিয়ে হয়েছেন, কিন্তু এই তাজা মাছ দেখে তারা আসলে পরিবারের জন্য কিন্তু এখান থেকে কিনে নিয়ে যান। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে জমজমাট এখানকার মাছের বাজার। এই ছিল আমার কাছে রাজশাহীর নদাপাড়া মাছ বাজারের সর্বশেষ চিত্র। রাজশাহী নদাপাড়া আমচত্বর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, জানাচ্ছিলেন সেখানকার মাছ বাজারের খবর। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের পাশে ওয়াকওয়ে, 4.5 কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে ভোর হলেই স্বাস্থ্য সচেতনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আর মুক্ত বাতাসটিতে ঘুরতে আসেন প্রকৃতি প্রেমীরাও। তবে ঘুরতে এসে মাঝে মাঝে ইফটিজিং ও ছিনতাইয়ের মুখোমুখি হতে হয় অনেককেই। দর্শনার্থীদের হাঁটাচলায় সব সমস্যার সৃষ্টি না হয়, এজন্য নজরদারি বাড়ানোর কথা জানায় প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। সূর্য তখনও কুয়াশা ভেদ করে আলো ছড়ায়নি। স্বাস্থ্য সচেতন মানুষ আসতে থাকেন মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর পাড়ে দলবদ্ধভাবে। বিশেষ করে ডায়াবেটিস রোগে আক্রান্তরা শরীরচর্চা করেন কয়েক ঘন্টা। তবে নদী ভাঙনে ওয়াকওয়ের বিভিন্ন স্থান ধসে পড়ায় হাঁটা চলায় সমস্যার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। যখন রাস্তাটা অনেক প্রশস্ত ছিল, হাঁটতে অনেক সুবিধা হইতো। এখানে হাঁটা চলার জন্য খুব ভালো, কোনো গাড়ি ঘোড়ার যানজট এখানে নেই। ওয়াকওয়ে নির্মাণ করার ফলে এই অঞ্চলে মানুষের একটা হাঁটার চমৎকার ব্যবস্থা হয়েছে। বিকেলের পর রাত 8টা থেকে 9টা পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান। ওয়াকওয়েটি নদের পাশে নির্জন স্থানে হওয়ায় এখানে প্রায় ইফটিজিং ও ছিনতাইয়ের মুখোমুখি হতে হয় অনেককেই। সামাজিক নিরাপত্তার কারণে মামলা বা অভিযোগ দিতে চান না ভুক্তভোগীরা। তবে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। নিরাপত্তার জন্য যদি পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় তাহলে সেটা ভালো হতো। কিশোর গ্যাং এই ধরনের ছেলেপান একটু বেশি করে আর কি। এমন পরিস্থিতিতে গোয়েন্দা
গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। বখাটের কিছু উৎপাতের তথ্য আমরা পেয়েছি এবং আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি, আমাদের এটা অব্যাহত আছে। এদিকে শহর রক্ষা কমিটিকে সাথে নিয়ে সমস্যা সমাধানে একত্রে কাজ করার কথা জানায় জেলা প্রশাসন। পানি ইউনিয়ন বোর্ডের এক্সচেঞ্জে ওনাকে আমি বলবো যে ওনার যে কমিটি আছে এটা মেনটেনেন্সে, সেই কমিটি যেন এই বিষয়টা দেখে। পুলিশও এখানে একটু নজরদারি রাখবে, আমরা সেই বিষয়ে পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাবো। ৮ কোটি টাকা ব্যয়ে 2018 সালে বিআইডব্লিউটি এর অর্থায়নে আড়িয়াল খাঁ নদের মাদারীপুর শহরের পুরাতন লঞ্চঘাট থেকে কাজিরটেক ফেরিঘাট এলাকা পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ করা হয়। সময় সংবাদ, মাদারীপুর। সেন্ট মার্টিনসে ছেড়া দ্বীপে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করায় অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছেন স্থানীয়রা। হঠাৎ ধর্মঘটে পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতি বছরই পর্যটক আনাগোনা বাড়ছে সেন্ট মার্টিনস দ্বীপে। পরিবেশ রক্ষায় গত বছরের 12 অক্টোবর ছেড়া দ্বীপে পর্যটক গমনে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আলোকে পরিবেশ অধিদপ্তর 14টি বিধিনিষেধ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর ছেড়া দ্বীপে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা আরোপের আদেশ কার্যকর শুরু করে কোস্টগার্ড। এর প্রতিবাদে রোববার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করে সেন্ট মার্টিনস দ্বীপের অধিবাসী সহ ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় দ্বীপটির দোকানপাট, হোটেল, কটেজ ও পরিবহন সহ নানা প্রতিষ্ঠান। বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা জানান আয়ের পথ বন্ধ হওয়ায় এই কর্মসূচি দিয়েছেন তারা। একটা অনৈতিক সিদ্ধান্ত চাপে দিয়ে বারবার আমাদেরকে বিনা নোটিশে যেখানে যাই সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা যখন বর্ষাকালে 1 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ অবরুদ্ধ থাকে, আমাদের খবর কেউ নেয় না। টুরিস্টদেরকে ভ্রমণ করে আমরা 1 ঘন্টা সময় দিয়ে পরিবেশকে সমন্বয় রেখে আমরা তাদেরকে ঘুরেই নিয়ে আসি। সেই ক্ষেত্রে আমরা 100 থেকে 150 টাকা মানুষের কাছ থেকে আমরা পেয়ে আমাদের জীবিকা অর্জন করতেছি। সেই জায়গার মধ্যে তারা বারবার এসে আমাদেরকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন সেন্ট মার্টিনসে ভিড়ছে 7টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন অন্তত 3500 পর্যটক আসা যাওয়া করছে। ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। না বললে তারা যে এইভাবে ধর্মঘট ডাকলো, এইটা জাতির সাথে একটা মানে তিটারি বাটপারি করলো। সবকিছু বন্ধ, আমাদের সমস্যা হচ্ছে, কেনাকাটা করতে পারিনি, ভ্যান বন্ধ, আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন ছেড়া দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এই আয়ু বর্জন বন্ধ হলে আমার এই দ্বীপের 10,000 জনবসতি, 50% জনবসতি আয়ের উৎসব থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তটা উদ্যোগ করা হোক। সেন্ট মার্টিনসে স্থানীয় 10,000 বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার আরও 4,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কক্সবাজার। নদী দখল, দূষণ ও পরিবেশ রক্ষায় হবিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি উপস্থিত ছিলেন। অপরিকল্পিত শিল্পায়নের কারণে নদী দূষণ হচ্ছে বলে জানান বক্তারা। এ সময় বিষাক্ত জলধারা নামক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুন্সিগঞ্জের মীর কাদিমে খাঁটি দুধের তৈরি ঐতিহ্যবাহী মাঠা কিনতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। তামিম, এই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মীর কাদিমে প্রতিদিন এই ভোরবেলায় এভাবেই কিন্তু মাঠার স্বাদ নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভিড় করে। এই বিপদরঞ্জন ঘোষ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই বিপদরঞ্জন ঘোষের যে মাঠার স্বাদ সেটি নেওয়ার জন্য কিন্তু এই মাঘের যে হাড় কাঁপানো শীত এবং কুয়াশা ঢাকা পুরো এলাকা, তার মধ্যে কিন্তু ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরো ভোরে যখন এসছি তখন থেকে কিন্তু এই ভিড় চলমান রয়েছে। এমন আরো 10টি মাঠার দোকান রয়েছে এই মীর কাদিম যে ছোট একটি বন্দর, এই প্রাচীন বন্দর এলাকাতে, এবং সেখানে কিন্তু এই অঞ্চলের মানুষের একটি দীর্ঘ বছর আগে থেকে একটা অভ্যাস যে ভোরবেলায় তারা মাঠা পান করেন এবং মাঠার স্বাদ গ্রহণ করেন। মাঠার সঙ্গে কিন্তু কাঁচা ছানা
এবং নানা রকম যে দুধের তৈরি মাখন সেগুলো কিন্তু তারা কিনে নিচ্ছেন। অনেকে কিন্তু এখানে সরাসরি এসে খেয়ে যাওয়া ছাড়াও অনেকে বিভিন্ন পাত্রে করে এই মাঠা নিয়ে যাচ্ছেন। এবং আমরা যে দেখছি যে এই বিপদ ঘোষ তিনি কিন্তু এই মাঠা বিক্রিতে খুবই ব্যস্ত এবং এই সময়টা কিন্তু ভোর যে আজানের কিছু পরপরই যে ফজর নামাজের পরেই এই বেচাকেনা শুরু হয়, সেটি কিন্তু 8টার আগেই তার বেচাকেনা শেষ হয়ে যায় এবং মনে মনে দুধ কিন্তু তিনি এই ব্যবহার করে এই মাঠা তৈরি করছেন এবং এই মাঠাকে ঘিরে তার যে কর্মব্যস্ততা সেটি কিন্তু তিনি একা নন, তার সঙ্গে আরো কয়েকজন কর্মী এই মাঠা তৈরি করেন। এবং এই যে মীর কাদিম যেটি ধলেশ্বরী তীরের যেই নদী বন্দর, এই নদী বন্দরটি কিন্তু আগে ব্রিটিশ আমলে যে এখানে জাহাজের স্টিমারের হুইসেলে এই অঞ্চলে মানুষের ঘুম ভাঙতো এবং তখন থেকে কিন্তু এই অঞ্চলটি প্রসিদ্ধ একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। ধানের চাতাল, এখানে শত শত ধানের চাতাল রয়েছে। এই ছোট একটি বন্দরের মধ্যে 3টি সোনালী ব্যাংক ছিল এবং এইগুলো কিন্তু আস্তে আস্তে বাণিজ্যিক কেন্দ্রটি আগের মতো নেই, তারপরে কিন্তু ঐতিহ্যগুলো রয়ে গিয়েছে এবং এইখানে এখনো কিন্তু অনেক রকম বাণিজ্যিক যে কেন্দ্র, সেই জায়গা থেকে এখানে কিন্তু এখনো ধান, আটা এবং চাল, বিভিন্ন ধরনের ময়দা, এগুলো কিন্তু সরিষা থেকে যে সরিষার তেল হয় সেগুলো এখনো কিন্তু এই মীর কাদিম থেকেই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এখানে শত শত শ্রমিক এখানে কাজ করেন এবং এই পাশে কিন্তু লঞ্চ ঘাট রয়েছে এবং সেখানে কিন্তু বড় বড় লঞ্চ থামে আগে, সেখানে যেখানে স্টিমার থামতে পারত কিন্তু নদীর নাব্যতার কারণে সেটি পারছে না। কিন্তু এই অঞ্চলের মানুষের যে ঐতিহ্য সেটি ধরে রেখেছেন তারা। এবং যখন জেলা শহর বা মহকুমা শহর তৎকালীন মুন্সিগঞ্জে কিন্তু ফায়ার সার্ভিস ছিল না, এখানে কিন্তু নৌ ফায়ার সার্ভিস ছিল এবং এখানে নানা রকমের বাণিজ্যকে কেন্দ্র করে একটা বড় রকমের অর্থনৈতিক জোনে পরিণত হয়েছিল। সেটি ধরে রাখতে না পারলেও তারা যে ঐতিহ্য সেটি ধরে রেখেছেন এবং প্রতিদিন তারা এই মাঠার যে স্বাদ সেটি নিচ্ছেন। এবং এই যে প্রধান সড়ক মীর কাদিমের যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই নূরপুরের কাছাকাছি এই এলাকাটিতে প্রতিদিন এই বিপদ ঘোষ বসেন তার মাঠার হাড়ি নিয়ে এবং এই মুহূর্তে হাড়ি শেষ হয়ে যায়, আবার পাশেই তার মাঠা তৈরি থাকে, সেগুলো দিয়ে আবার এনে তারা বিক্রি করছেন। এবং এই মাঠা বিক্রির যে খবরটি আমরা জানাচ্ছি, এই তখন কিন্তু এই অঞ্চলে নির্বাচন একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে আগামী এই 14 ফেব্রুয়ারিতে কিন্তু এখানে পৌর নির্বাচন এবং এই নির্বাচনী পরিবেশে এর মধ্যে কিন্তু এই মাঠা বিক্রির ধুম যেন আরো বেড়ে গেছে। এই ছিল মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মীর কাদিমে মাঠা বিক্রির সর্বশেষ। তামিম। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আবারও দেশের বাইরের খবর। করোনা মহামারীর কথা বিবেচনা করে আগামী 2রা মার্চ পর্যন্ত মানবিক কারণে 3য় দফায় বাড়ানো হয়েছে কুয়েতের অবৈধ শ্রমিকদের আকামা নবায়নের সুযোগ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আরব টাইমস। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মাহমুদ মিজানুর রহমানের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কুয়েত সরকারের অভিবাসন দফতরের সিদ্ধান্তের ভিত্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 1 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত 3য় দফায় আবারও অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। মন্ত্রণালয় বরাতে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গেল বছরের 1 জানুয়ারি বা এর আগে যেসব প্রবাসী অবৈধ হয়েছেন তারা আগামী 2রা মার্চ পর্যন্ত আবারও আকামা নবায়নের সুযোগ পাবেন। প্রতিবেদনে আরও বলা হয়, যেসব অবৈধ অভিবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী তারা কোম্পানি বা আকামা অফিসে যোগাযোগ করে নির্ধারিত জরিমানা পরিশোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে আকামা নবায়ন করতে পারবেন। এছাড়াও যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করে কুয়েত ত্যাগ করতে পারবেন এবং পরবর্তীতে নতুন ভিসায় আবারও কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। সরকারের এমন সিদ্ধান্তে স্বভাবতই খুশি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন অনেকে। কুয়েত সরকার আবার 2রা মার্চ পর্যন্ত আকামা নবায়নের জন্য সুযোগ দিয়েছে। এই সুযোগে যারা অবৈধ আছে তারা আকামাটা নবায়ন করে নেবেন এবং যারা নবায়ন না করবেন তারা দেশে চলে দেবে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া আবার ব্যাক করতে পারবেন কুয়েতে। কুয়েত সরকার
যাদের আকামা নাই আকামা নবায়নের সুযোগ দিয়েছে 2রা মার্চ পর্যন্ত। এই জন্য আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। তবে যেসব অবৈধ অভিবাসী নির্ধারিত সময়ের মধ্যে আকামা নবায়ন বা কুয়েত ত্যাগ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তারা নতুন ভিসায় কুয়েতে আর প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। কুয়েতে বর্তমানে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে অবৈধভাবে বসবাস করছেন অন্তত 30,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। এদিকে বিভিন্ন কারণে দেশে ফিরে আটকে পড়া সৌদি প্রবাসীদের কাজে ফেরার সুযোগ দিল দেশটির সরকার। তবে সেজন্য অপেক্ষা করতে হবে 3 বছর। এ সময় পর সৌদিতে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট জাওয়াজাদ। অনেক প্রবাসী এমন ছিলেন যে তারা দেশে গিয়েছেন ছুটি নিয়ে, কিন্তু কোনো না কোনো কারণে তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কিন্তু সে ফিরতে পারেনি তার কর্মস্থলে। এই ধরনের প্রবাসী যারা আছেন তাদের জন্য আসলে এক ধরনের সুখবরই বটে। সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের শ্রমিকরা চাইলে কিন্তু 3 বছর পরে আবার ফিরতে পারবে, অর্থাৎ সৌদি আরবে। আমাদের এখানে অনেকের ব্যবসা বাণিজ্য ছিল, অনেকে ভালো একটা জবে ছিল। এরা যদি আপনার আইসা যদি আপনার নিজ নিজ কর্মসংস্থানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার নিজেরা আবার চালু করতে পারে, এটা তো আমাদের জন্য অনেক ভালো হবে। সব দেশের জন্য ভালো একটা সুখবর যে আবার 3 বছর পর তারা নতুন করে বিদেশে আসতে পারবে, ভালো কিছু করতে পারে। একটি বিষয় উল্লেখ করছি যে সৌদি সরকার কিন্তু এই যে রিয়াদ শহর, এই রিয়াদ শহরটাকে পুরো পৃথিবীর 10টি ইকোনমিক অঞ্চলের মধ্যে একটি করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে প্রবাসী বান্ধব হিসেবে এই দেশটি পরিচালিত হবে আগের মতো। সৌদি সরকার বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে সমস্ত সমস্যা ছিল, অর্থাৎ ইকামা নবায়ন বা এই ধরনের সমস্যাগুলো, সেটি কিন্তু অনেকটা সহজ করা হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে। ইতিমধ্যে 2030 সালের যেই একটি ভিশন, যেটাকে আমরা ভিশন 2030 বলছি, অর্থাৎ সৌদি সরকার এমনটাই চাচ্ছে যে তার দেশটাকে আগের মতো প্রবাসী বান্ধব করার পাশাপাশি এই দেশটি আসলে বিশ্বের মধ্যে এক ধরনের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো সেই সব চিন্তা ভাবনা থেকে কিন্তু আসলে এই ধরনের সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে বলে মনে করছেন এখানকার প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। জানাবো খেলার খবর। করোনা ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সময় সংবাদে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে বিসিবির অধীনে থাকা নারী, প্রথম শ্রেণী বয়সভিত্তিক ক্রিকেটার, কোচ সহ সংশ্লিষ্ট সবাইকে। ক্রিকেটারদের করোনার টিকা দেয়া হবে বিসিবির ব্যবস্থাপনায়। সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। দেশে করোনার ভ্যাকসিন আসার সঙ্গে জনমনেও এসেছে স্বস্তি। বিশেষ ব্যবস্থাপনায় করোনার টিকা পৌঁছে দেয়া হচ্ছে জেলায় জেলায়। করোনার টিকা দেশে আসলে অগ্রাধিকার ভিত্তিতে তা ক্রিকেটারদের দেওয়ার কথা বলেছিল বিসিবি। এবার হচ্ছে তার বাস্তবায়ন। দেশের ক্রীড়াবিদদের মধ্যে সবার আগে করোনার ভ্যাকসিন পাচ্ছেন ক্রিকেটাররা। এখন চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। 3 সপ্তাহ পর বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। তার আগেই ক্রিকেটার, কোচ সহ সংশ্লিষ্টদের দেয়া হবে ভ্যাকসিন। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের পরেই আমরা নিউজিল্যান্ড চলে যাচ্ছি, তারপর এসে আবার শ্রীলঙ্কাতে একটা টেস্ট ম্যাচ সিরিজের জন্য যাওয়া হবে। সো সবকিছু বিবেচনা করে নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় জাতীয় দলের খেলোয়াড়দের এবং অন্যান্য যারা আছেন তাদের নিয়ে আসা। যে সমস্ত দেশে ভ্যাকসিন অ্যাভেলেবল সে সমস্ত দেশ থেকে ভ্যাকসিনটা দিয়ে ফ্লাই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা দিতেই হবে। আমার মনে হয় যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন প্রোগ্রামের মধ্যে এনে ইন্টারন্যাশনাল ট্যুর যেগুলো আছে তার আগে এই কার্যক্রম শুরু করাটাই ভালো হবে। ভ্যাকসিন পাবে নারী, বয়সভিত্তিক লিস্ট এ খেলা ক্রিকেটাররা। বাদ যাবে না কোচ, কর্মকর্তারাও। শিডিউল যে টুর্নামেন্ট বা লিগগুলো আমরা করতে পারবো, সেই টুর্নামেন্ট বা লিগের আওতায় যে সমস্ত খেলোয়াড় বা গ্রাউন্ডসম্যান বা যে সমস্ত ভেন্যুগুলো আমরা ইউজ করব, যে সমস্ত সাপোর্ট স্টাফ যারা থাকবেন, যদি এটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন হয় সেক্ষেত্রে ক্লাবের যারা রিলেভেন্ট থাকবেন তাদের সবাইকে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় এনে আমরা চেষ্টা করব যে খেলাটাকে ফিরে নিয়ে আসার জন্য। বর্তমানে নারী ও অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প চলছে। যদিও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন শত শত ক্রিকেটার, তাদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটাও চূড়ান্ত করেছে ক্রিকেট বোর্ড। আমাদের সিস্টেমের মধ্যে এনেই আমরা এটা করব এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে 2টা ডোজ দিতে হয়। প্রথম ডোজটা দেওয়ার পরে একটা সার্টেন সময় ওয়েট করতে হয়। তো এভাবেই আমরা প্ল্যান করছি। ভ্যাকসিন দেয়া হলেও ক্রিকেটারদের বায়োবাবলে রেখেই আয়োজন করা হবে আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টগুলো। বায়োবাবলটা রাখার চেষ্টা করা হবে এবং ভ্যাকসিন প্রোগ্রামও আমাদের শুরু হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান্সের দেয়া 389 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 2 উইকেটে 63 রানে দিন শেষ করে বিসিবি একাদশ।
এর আগে দ্বিতীয় ইনিংসে 291 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সফররতদের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের ভালোই ব্যাটিং অনুশীলন করিয়েছে বাংলাদেশের বোলাররা। এম এ আজিজের উইকেটে 3 দিনের ম্যাচে বিসিবি একাদশ না হারলেও মাঠের পারফরমেন্সে ছিল ব্যাকফুটেই। ব্যাটসম্যানরা 2 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, কেউ কেউ লম্বা ইনিংসও খেলেছে, বিশেষ করে বোনার। আমাদের স্কোরটাও ভালো ছিল, আশা করি টেস্টেও এটা করতে পারবো। উইকেটটা একই রকম মনে হলো, স্লো আর লো, খুব একটা বাউন্স নেই। এই কন্ডিশনে রাকিম খুব কার্যকরী হতে পারে। টেস্ট সিরিজে ভালো করতে বোলিং ইউনিটটাকে খুব ভালো করতে হবে। কোনো ব্যাটসম্যান টিকে গেলে তাকে সেঞ্চুরি পাওয়ার চেষ্টা করতে হবে, যাতে বড় একটা স্কোর করে ওদের চাপে ফেলতে পারি। 5 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিয়ান্স। 80 রানে অপরাজিত ছিলেন বোনার, তবে এদিন আর কোনো রান যোগ করতে পারেননি। পেসার খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন। বল হাতে সফল হলেও ব্যাট হাতে ব্যর্থ রাকিম কর্নওয়াল। 4 রানে তাকে প্যাভিলিয়নে ফেরান আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। তবে ধৈর্যের পরিচয় দেন জোশুয়া ডা সিলভা ও রেমন রেইফার। দুজনে মিলে গড়েন 82 রানের জুটি। সিলভা করেন 46 রান। এই জুটিও ভাঙেন মুগ্ধ। লোয়ার অর্ডারে রেইমনকে আর সেভাবে সহায়তা করতে পারেননি কেউ। রেইফার 49 রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে 291 রানে অল আউট হয় ব্রাথওয়েটের দল। 2 পেসার মুগ্ধ 4টি ও খালেদ নেন 3টি উইকেট। টার্গেট যখন 389, শেষ দিনের বাকি অংশে ম্যাচের ফলাফল অসম্ভব, ড্রই ছিল স্বাভাবিক। তবে দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু হয় স্বাগতিকদের। রেইফারের জোড়া আঘাতে 14 রানেই 2 উইকেট হারায় বিসিবি একাদশ। সাইফ হাসান করেন 7 রান, নাইম শেখ ফেরেন খালি হাতেই। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট পড়েনি। ইয়াসির আলী রাব্বি 33 ও সাদমান ইসলাম 23 রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ইনিংসে 257 রান করেছিল ওয়েস্ট ইন্ডিয়ান্স। জবাবে 160 রানে অল আউট হয় বিসিবি একাদশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্রিকেট নিয়েই থাকতে চান, তাই বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্ব দেয়া হলে সেটা নিতে প্রস্তুত ক্রিকেটার শাহরিয়ার নাফিস। এখনও বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও নাফিসের সঙ্গে আলোচনা হয়েছে। বিসিবির কথাও এগিয়েছে অনেক দূর। সাবেক ক্রিকেটারদের বিসিবির বিভিন্ন পদে নিয়োগ দেওয়াটাকেও দেখছেন ইতিবাচকভাবে। সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। বিদায় মাঠ থেকে হোক বা মাঠের বাইরে থেকে হোক, আমি যেহেতু লাস্ট 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছি, তো ওই ব্যাপারে আসলে কোনো কিছু ভাবিনি। আনুষ্ঠানিকভাবে এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। করোনার আগে সবশেষ বিসিএলও খেলেছেন, কিন্তু হঠাৎ করে অবসরের প্রসঙ্গ সামনে আসার কারণ বিসিবির গুরুত্বপূর্ণ পদে বিবেচনা করা হচ্ছে শাহরিয়ার নাফিসকে। বিসিবির ভাবনায় আছে ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্বটা শাহরিয়ার নাফিসকে দেয়া। গণমাধ্যমেও এসেছে এমন খবর, যদিও বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আলোচনা হয়েছে নাফিসের সঙ্গে, সুযোগ আসলে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ড্যাশিং ওপেনার। সারা জীবন তো আর খেলতে পারবো না, খেলার পরেও আমি যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রাখতে পারি সেটাই আমার লক্ষ্য থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আমাকে এই কাজের জন্য বা এই পোস্টের জন্য যোগ্য মনে করে এবং আমি যদি সেখানে যোগদান করতে পারি, তাহলে আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে কাজ করার চেষ্টা করব এবং আমার টার্গেট অবশ্যই থাকবে বাংলাদেশ ক্রিকেট। যেই বাংলাদেশ ক্রিকেট আমাকে এত কিছু দিয়েছে, আমি শাহরিয়ার নাফিস আজকে বাংলাদেশ ক্রিকেটের জন্য যাতে কাজ করতে পারি। গেল বুধবার বোর্ড সভায় অনুমোদনের পর নির্বাচক হিসেবে নান্নু বাসার জুটির সঙ্গে যোগ হয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। পরিচালক থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ পদে বোর্ডে আসছেন সাবেক ক্রিকেটাররা। বিসিবির যে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাফিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। প্লেয়াররা যদি অ্যাডমিনের সাথে আসতে পারে এবং তাদের যেই এক্সপিরিয়েন্সটা অ্যাডমিনে নিয়ে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। প্লেয়িং ক্যারিয়ারের পর যদি প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে এরকম অ্যাকোমোডেটেড হতে পারে, তাহলে কিন্তু এটা একটা আফটার লাইফ সিকিউরিটিও। তো এই ট্রেন্ডটা যদি চালু হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ট্রেন্ডটা চালু করেছে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে প্লেয়াররা মাঠের পারফরমেন্সে আরও বেশি মনোযোগী হচ্ছে, কারণ তার খেলা পরবর্তী জীবন আরও সিকিউর হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে সহজেই সিরিজ জিতলেও টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। উইন্ডিজদের হালকাভাবে নিলে উল্টো বিপদে পড়তে পারে টাইগাররাই। সেক্ষেত্রে শক্তির জায়গায় স্পিনেই বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরানের। তার মতে এই সিরিজটি
বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ। রঙিন পোশাকে উজ্জ্বল বাংলাদেশ সাদা পোশাকে কি বার্তা পেল একমাত্র প্রস্তুতি ম্যাচে? ব্যাটিং কিংবা বোলিং তুলনামূলক বিবর্ণ সাইফ, নাইম শেখরা। খর্বশক্তির ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে মোটা দাগে ফেভারিটই ছিল টিম টাইগার্স। তবে টেস্টের হিসেব যে একেবারেই ভিন্ন। এই ফরম্যাটে বাংলাদেশের সাদামাটা পরিসংখ্যানের সঙ্গে সাকিব তামিমদের সামলাতে হবে রোজ, গ্যাব্রিয়েল আলজারি, জোসেফের ঝড়। তাই তো গোটা দলকেই সাবধান করলেন টাইগারদের সাবেক গুরু। টেস্ট সিরিজটা আমি ওয়েস্ট ইন্ডিজ টিমকে একটু এগিয়ে রাখবো ওয়ানডে থেকে, কারণ এখানে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং মনে হয় ফাইট হবে। আমার মনে হচ্ছে এই জন্য যে ওদের যে টেস্ট ব্যাটসম্যান এবং বোলারগুলো পরীক্ষিত অনেক। ওয়ানডে টিমের যেই ইনএক্সপিরিয়েন্স অবস্থা ছিল সেটা নাই। ওয়ানডে স্কোয়াডে 6 পেসারের পর 18 সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে 5 জন সিমার। তাই তো আভাস মিলছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট হতে পারে পেস বান্ধব। এ নিয়েও সতর্ক বার্তা মিলল সারোয়ার ইমরানের কাছ থেকে। ভরসা রাখার পরামর্শ দিলেন শক্তির জায়গা স্পিনে। আমাদের উইকেটগুলো মনে হয় না সেরকম পেস বান্ধব হবে, সেজন্য আমার মনে হয় না পেসাররা তেমন সুবিধা করতে পারবে। বোলিংটা স্পিন নির্ভর যদি উইকেট হয়, আমাদের বোলিংটা ওদের থেকে অনেক স্ট্রং। যদি পেস বান্ধব হয় ওদের বোলিংটা হয়তো এফেক্টিভ হতে পারে। কথা বললেন আন্তর্জাতিক মঞ্চে উদীয়মান পেসার হাসান মাহমুদের সম্ভাবনা নিয়েও। আর দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে সাকিবের ফেরাটাও হবে রাজস্বিক প্রত্যাশা তার। সাকিব তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। হাসান মাহমুদ ট্যালেন্টেড বোলার, তার গতি আছে, তার লাইন লেংথ সব কিছুই ভালো। এখনই কিছু আশা করা ঠিক না, বা খেলতে থাকুক। আমার মনে হয় 2-3 বছরের মধ্যে সে একজন অ্যাসেট হবে বাংলাদেশ। প্রত্যাবর্তনের টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে পয়েন্ট টেবিলের সবার তলানিতে টিম টাইগার্স। তাই তো ক্যারিবিয়ানদের বিপক্ষে এবার পয়েন্ট অর্জনই হবে দলের মূল লক্ষ্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। সোমবার কুমিল্লায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। এদিকে 3:30টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াবে আবাহনী ডার্বি। আর সন্ধ্যা 6টায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল। এখন পর্যন্ত লিগে দাপট নিয়ে শীর্ষস্থান দখল করে আছে বসুন্ধরা কিংস। 4 ম্যাচে 4 জয় নিয়ে 12 পয়েন্ট তাদের। আর প্রতিপক্ষ মোহামেডানের পয়েন্ট মাত্র 5, শীর্ষ 5-এও নেই তারা। তাই ম্যাচটি জিতে বসুন্ধরা চাইবে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে। অন্যদিকে মোহামেডান চাইবে লিগে ঘুরে দাঁড়াতে। দু দলের পরিসংখ্যান বলছে শেষ 4 ম্যাচে বসুন্ধরা আছে 2 জয়, বিপরীতে মোহামেডান জিতেছে 1টিতে আর ড্র হয়েছে 1 ম্যাচ। এ ম্যাচেও জয়ের আশায় মাঠে নামবে অস্কার ব্রুজনের দল। লিগের আরেক ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী। 10 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে আছে আবাহনী লিমিটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই ম্যাচ জিতলে তাদের সামনে থাকছে শীর্ষে ওঠার হাতছানি। অবশ্য সেক্ষেত্রে হারতে হবে বসুন্ধরা কিংসকে। বন্দনগরীর ক্লাবটির বিপক্ষে এর আগের 6 দেখায় 3টিতে জিতেছে আবাহনী, ড্র হয়েছে 2টি আর হেরেছে 1 ম্যাচ। আবাসিক ক্যাম্পে থাকা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য ইংলিশ কনভারসেশনে কোর্স চালু করল বাফুফে। নিজেদের দক্ষতা বাড়াতে ইংরেজি শেখার সুযোগ পেয়ে অনুপ্রাণিত আনিকা উন্নতিরা। যদিও এ ধরনের কোর্স দীর্ঘমেয়াদী করার দাবি নারী ফুটবলারদের। এদিকে ইংলিশ কোর্স ফুটবলারদের জন্য ভবিষ্যতের উন্নতির সিঁড়ি বলে মনে করেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। লিগ শেষ হওয়ার পর তেমন ব্যস্ততা নেই নারী ফুটবলারদের, তাই এই অবসর সময়ে আবাসিক ক্যাম্পে থাকা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য ইংলিশ কনভারসেশন কোর্স চালু করলো বাফুফে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে বিদেশ সফরে যেতে হয় ফুটবলারদের, যেখানে ইংরেজি ভাষা জানাটা তাদের জন্য বেশ জরুরি। তাই তো আবাসিক ক্যাম্পে থাকা 20 ফুটবলার কোর্সের প্রথম দিনের পাঠে ছিল বেশ মনোযোগী। 2 জন ট্রেনারের অধীনে 3 দিন ব্যাপী ইংলিশ কনভারসেশন কোর্স থেকে ইংরেজি ভাষা রপ্তের চেষ্টা করবে বাংলার জয়িতারা। আবাসিক ক্যাম্পে থাকলেও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সান্নিধ্যে থেকে অনুশীলন করতে হয় নারী ফুটবলারদের। যদিও প্র্যাকটিস সেশনে প্রতিনিয়ত পল স্মলির ইংরেজি বুঝতে বেশ বেগ পেতে হয় আনিকা উন্নতিদের। এবার নিজেদের দক্ষতা বাড়াতে এই ইংলিশ কনভারসেশন কোর্সের সুযোগ পেয়ে
অনুপ্রাণিত তারা। যদিও ভবিষ্যতে এই ধরনের কোর্স দীর্ঘমেয়াদী করার দাবি নারী ফুটবলারদের। My name is Anika Tanjum. I am 15 years old and now I read in class 10. কোর্সটা আমাদের জন্য অবশ্যই দরকার, কারণ একটা খেলোয়াড় শুধু যে খেলবে এটা নয়, তাকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে। আমরা চাই এই কোর্সটা শুধু 3 দিনের না হয়ে আরও যাতে দীর্ঘদিনের জন্য এই কোর্সটা আমাদের করানো হয়, তাহলে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। আসলে আমাদের আজকের দিনের জন্য আমরা ভবিষ্যতে অনেক ডেভেলপ করতে পারবো, যেটা আজকে আমরা অনেকেই যেগুলো শিখছি ম্যাডামের কাছ থেকে ইংলিশ, যেটার জন্য আমাদের কনফিডেন্স বাড়তেছে। এদিকে এই ধরনের কোর্স নারী ফুটবলারদের জন্য ভবিষ্যতের উন্নতি শুনি বলে মনে করেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। সেই সাথে ফুটবলারদের নিয়ে আসার কথা শোনালেন ট্রেনার। ইংলিশের এই কোর্সটা ফুটবলারদের জন্য দারুণ একটা সুযোগ। 2 সেশনে তারা অনেক কিছু শিখেছে। আশা করি আন্তর্জাতিক পরিসরে ফুটবলাররা আরও পারদর্শিতা দেখাতে সক্ষম হবে। সেই সাথে একাডেমিক দিক থেকেও কিশোরীরা উন্নতি করবে। ডেইলি লাইফে বা ওদের প্রফেশনাল লাইফে যেটা লাগে সেটুকু আনার। তো 3 দিন তো আসলে খুবই কম, তারপরেও উই আর ট্রাইং টু শো দেম দ্য ওয়ে। দেখাচ্ছি যে আচ্ছা এইভাবে, বা কিছু লিখে দিচ্ছি, একটু যদি পড়ে তাহলে আমার মনে হয় ওরা অনেক ভালোই করবে। আগামী 2 ফেব্রুয়ারি শেষ হবে নারী ফুটবলারদের ইংলিশ কনভারসেশন কোর্স। দীপু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সামরিক বাহিনীর হাতে আটক। নাইপিদোর রাস্তায় সেনা টহল, পার্লামেন্ট অধিবেশন স্থগিত। রাজধানীতে ইউল্যাব শিক্ষার্থীকে অতিরিক্ত মদ্যপান করিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ। 2 বন্ধু গ্রেফতার। বিষক্রিয়ায় 5 আসামির মধ্যে মারা গেছে একজন, জানালো পুলিশ। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। আজকের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এবং শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 7 দশকেও সর্বস্তরে চালু হয়নি বাংলা। স্বাধীন ভাষা কমিশন গঠন করার তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।